নমস্কার। গল্পবাবুর আসরের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আপনারা কি নানা স্বাদের ক্লাসিক গল্প ভালোবাসেন? আত্মপ্রকাশ করল আমাদের পরিবারেরই সদস্যা শুক্লা বন্দ্যোপাধ্যায়ের একক গল্প পাঠের চ্যানেল বং গল্পসাথী, যেখানে পরিবেশিত হবে প্রথিতযশা বাংলা সাহিত্যিকদের অসামান্য সব ছোট গল্প। আপাতত প্রকাশিত হয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের রম্য রচনা সাপে বর, যার লিঙ্ক এই গল্পের ডেসক্রিপশনে দেওয়া রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এ পর্বের গল্প শ্রদ্ধেয় সমরেশ মজুমদারের লেখা কারভালোর বাক্স। আসুন শুরু করা যাক আজকের গল্প কারভালোর বাক্স প্রথম পর্ব। এখন কোনো কাজকর্ম নেই। তিনটে মাস শুধু বই পড়ে আর ঘুমিয়ে কাটিয়ে দিয়ে মন মেজাজ বিশ্রী হয়ে গিয়েছিল অর্জুনের। থানার দারোগা অবনীবাবু হেসে বলেছিলেন, মানুষের স্বভাব বড় অদ্ভুত। এই যে আমার জেলায় কোনো বড় ক্রাইম হচ্ছে না, এই 4-5 মাসে কিছু চুরি ডাকাতি ছাড়া কোনো প্রবলেম নেই। এতে সবার খুশি হওয়ার কথা, কিন্তু হাঁপিয়ে উঠছেন আপনি। ধরুন এই শহরে 6 মাস ধরে কারো কোনো অসুখ করলো না, এমনকি সর্দি জ্বরও নয়। সবাই হঠাৎ একদম ফিট হয়ে গেল, তাতেও একদল মানুষ অখুশি হবে। ডাক্তাররা, তাঁরা বেকার হয়ে যাবেন। অর্জুন হেসে ফেলেছিল। ব্যাপারটা হয়তো তাই, কিন্তু দুটো সমস্যার চেহারা একরকম নয়। তবে অবনীবাবু ভালো মানুষ, থানার দারোগা হয়েও দেশ বিদেশের খবর রাখেন। শহরে এসেছেন বছরখানেক হলো। অমল সোমের সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল ওর, কিন্তু হয়নি। অমলদা বেশ কিছুদিন মৌনি নিয়েছিলেন, কারো সঙ্গে দেখা করতেন না। তারপর একদিন হাবুর হাতে একটা চিঠি ধরিয়ে আগের বারের মতো দেশ ঘুরতে বেরিয়ে গেছেন। বিকেলবেলায় অবনীবাবুর ঘরে বসে কথা হচ্ছিল। এর মধ্যে একবার চায়ের প্রস্তাব করেছেন ভদ্রলোক। অর্জুন রাজি হয়নি। থানার চা এত খারাপ যে মুখে দেওয়া যায় না, কথাটা সে ভদ্রলোককে বলতে পারেনি। ওই চা মুখে দিয়ে প্রতিবার অবনীবাবু আহ বলে শব্দ তোলেন। থানার বিল্ডিংটার ওপর লেখা রয়েছে কোতোয়ালি। এই নিয়ে কথা হচ্ছিল। কোতোয়ালি হলো কোতোয়ালের অফিস। কোতোয়াল মানে কোটাল, নগরপাল। শব্দগুলো এখন শোনা যায় রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে, বলরে নগরপালে। বাস্তবের সঙ্গে অবশ্য কোনো যোগাযোগ নেই। অবনীবাবু বললেন, হিন্দিভাষী মানুষেরা শব্দটাকে এখনো ব্যবহার করেন মশাই। আফটার অল হিন্দি তো আমাদের রাষ্ট্রভাষা। ভাবুন দেখি একবার, তখন কি দিন ছিল। আমি কোটাল মানে নগর রক্ষক, কি খাতির। তখন টিয়ার গ্যাস ছিল না, বন্দুক ছিল না, শুধু অসির ঝনঝনানি। অবজেকশন। পিছন থেকে একটা হেঁড়ে গলা ভেসে এলো। অর্জুন দেখল ঘরের কোণে একজন বসে আছেন। ভদ্রলোকের বয়স 70-এর কাছাকাছি। গায়ে ময়লাটে সাদা পাঞ্জাবি, গায়ের রং বেশ কালো। অবনীবাবু ভদ্রলোকের দিকে পিটপিট করে তাকালেন। মানে? আজ পর্যন্ত 80 হাতে কোনো কোটালের ঘুরে বেড়ানোর গল্প পড়ার সুযোগ হয়নি। তখন একটা লাঠি আর দড়ি ছিল সাফিসিয়েন্ট। আর কোতোয়াল শব্দটি এসেছে ফরাসি কোতরাল থেকে। বাংলা ভাষায় লেখা যে কোনো অভিধানে পেয়ে যাবে। ভদ্রলোক এক টানা বললেন, ও তা আপনি কি যেন কাজের জন্য এসেছেন এখানে? অবনীবাবু একটু যেন বিরক্ত। ছোট দারোগাকে বলেছি, তিনি এখানে আসতে বলেছিলেন। এসে ইস্তক আপনাদের কথা শুনছি। ঠিক আছে, এবার বলতে পারেন।
আগে আমার পরিচয়টা দিয়ে নি। দেওয়ার মতো অবশ্য কিছু না। পিতৃদেব নাম রেখেছিলেন রামচন্দ্র রায়। এককালে ভালো ফুটবল খেলতাম রাইটিনে। তখন তো ওইসব আধুনিক ছক চালু হয়নি। ফরওয়ার্ড লাইনে 5 জন থাকতো, আমি পুরো মাঠ চষতাম। প্রচন্ড দম ছিল তো। অবনীবাবু হাত তুলে ভদ্রলোককে থামিয়ে বললেন, ওটা নিশ্চয়ই আপনার ছেলেবেলার ঘটনা। আমরা আপনার এখনকার পরিচয় জানতে চাইছি মশাই। রামচন্দ্র বললেন, ঠিক ছেলেবেলা বলা যাচ্ছে না। আমি 18 বছরে খেলা ছেড়েছি। একটু বেশি কথা বলছি বোধহয়, শর্টকাট করি। জাহাজে চাকরি করতাম, পৃথিবীটাকে চক্কর দিয়েছি। আর জাহাজে জানেনই তো, সমুদ্রে ভাসলে হাতে অফুরন্ত সময়। তখন বই পড়েছি, পছন্দ বলে তো কিছু ছিল না। হাতের কাছে যা পেয়েছি তাই পড়েছি। দুটো অভিধান মুখস্থ হয়ে গেল ওই সময়। অর্জুন অবাক হয়ে গেল। ভদ্রলোকের শরীরের গঠন বেশ মজবুত হলেও চেহারায় বোঝা যায় বেশ অর্থকষ্টে আছেন। সে না বলে পারল না, অদ্ভুত। অদ্ভুত কেন? আপনার হাতে যদি কোনো কাজ না থাকে, যদি একটা ঘরে কয়েক মাস বন্দি থাকেন এবং প্রচুর উল আর কাঁটা ধরিয়ে দেওয়া হয়, তাহলে আপনিও সোয়েটার বুনতে শিখে যাবেন। পরিস্থিতি আপনাকে বাধ্য করবে শিখে নিতে। ইন্টারেস্টিং। অর্জুন বলল। আপনি একটু এপাশে এগিয়ে আসুন না। রামচন্দ্র উঠে দাঁড়ান। ধন্যবাদ। না বললে আমি আগ বাড়িয়ে কাছে যাই না। একটা চেয়ার ফাঁকা রেখে বসলেন ভদ্রলোক। কাছাকাছি হওয়ার পর অর্জুন ভদ্রলোককে লক্ষ্য করল। গম্ভীর দাদু দাদু চেহারা, মুখে বেশ সৌম্য ভাব। মানুষটাকে একটুও কুটিল বলে মনে হয় না। অবনীবাবু বললেন, আপনার পরিচয়টা কিন্তু এখনো আমরা জানতে পারলাম না। আপনি ফুটবল খেলতেন, জাহাজে চাকরি করতেন, কিন্তু এখন আপনি কি করেন? রামচন্দ্রবাবু মাথা নাড়লেন। ওইটাই হয়েছে মুশকিল। ওরা আমাকে মিডিয়াম বানিয়ে ফেলেছে। প্রথম প্রথম মজা লাগতো, এখন এত অসহায় মনে হয় নিজেকে। মিডিয়াম? কিসের মিডিয়াম? অবনীবাবু সন্দিগ্ধ হয়ে উঠলেন। আমি যা করতে চাই না তাই ওরা আমাকে দিয়ে করায়। রামচন্দ্র নিচু স্বরে বললেন, আই সি। তার মানে এখন আপনি ক্যারিয়ার। কিন্তু আপনার মতো বয়স্ক সরল চেহারার মানুষ ক্যারিয়ার হলে পুলিশের বাবার সাধ্য নেই যে সন্দেহ করবে। তা ওদের হয়ে কি ক্যারি করেন আপনি? ড্রাগ না স্মাগলড গুডস? অবনীবাবু সোজা হয়ে বসলেন। আগে ঠিক তা নয়। আপনি? রামচন্দ্র বিড়বিড় করলেন, বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ আপনি নিজেকে স্যারেন্ডার করতে এলেন কেন? এই সুমতি কি স্বাভাবিক? ঠিক আছে, তার আগে বলুন আপনি কোথায় থাকেন? কলম খুললেন অবনীবাবু। আপনি ভুল করছেন। আমি স্মাগলার বা ড্রাগ কারবারকারীদের ঘৃণা করি। খবরের কাগজে আমি এই নিয়ে প্রচুর লিখেছি। কলকাতার লিডিং ড্রাগ কারবারি পাশা আমার রিপোর্টের জন্য ধরা পড়ে। তাছাড়া যে অভিধান মুখস্থ করতে পারে সে এই কাজ করতে পারে না। বেশ রাগত ভঙ্গিতেই প্রতিবাদ জানালেন রামচন্দ্রবাবু। খবরের কাগজ? তা খবরের কাগজে আপনি করতেনটা কি? সাব এডিটর ছিলাম, কিন্তু প্রায় ফিচার লিখতাম, মাঝে মাঝে স্কুপও। ভাবা যায় না, আপনি ফুটবল খেলতেন, জাহাজে চাকরি করতেন,
আবার খবরের কাগজে চাকরি করেছেন? অদ্ভুত জীবন তো মশাই আপনার। তাহলে এই যে বললেন আপনাকে ক্যারিয়ার হতে ওরা বাধ্য করেছে, সেটা তাহলে কি? অবনীবাবু যেন বেশ ধাঁধায় পড়ে গেছেন। আমি একবারও বলিনি যে কেউ আমাকে ক্যারিয়ার করেছে। আমি বলেছি আমাকে ওরা মিডিয়াম বানিয়ে নিয়েছে এবং এতে আমার কিছুই করার নেই। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, তা মিডিয়ামটা আপনাকে কে বানালো? অবনীবাবুর গলার স্বরে একটু হালকা হাসি মিশল। আমি ঠিক জানি না, কিন্তু অনুভব করতে পারি। মুশকিল হলো এ ব্যাপারে আমি অসহায়। আমার ইচ্ছের কোনো মূল্য নেই। ওরা যা চাইবে তাই আমাকে করতে হবে। শেষ পর্যন্ত ভেবে দেখলাম আপনার কাছে আসাই ভালো। আমি একটা ডায়েরি করতে চাই। ডায়েরি? কার বিরুদ্ধে? হাসি চাপতে পারলেন না অবনীবাবু, আর সেটা দেখে বেশ গম্ভীর হয়ে গেলেন রামচন্দ্র রায়। সত্যি বলতে কি, কারোর বিরুদ্ধে নয়। আমি চাইছি ব্যাপারটা রেকর্ডেড হয়ে থাক। ধরুন ওরা আমাকে দিয়ে কাউকে খুন করালো, তখন এই রেকর্ডটা কাজে লাগবে। এই সময় টেলিফোন বেজে উঠল। বাঁ হাতে রিসিভার তুলে অবনীবাবু সাড়া দিলেন। ওপাশের বক্তব্য শুনতে শুনতে তিনি সোজা হয়ে বসলেন। তারপর আসছি বলে রিসিভার নামিয়ে রাখলেন। অর্জুন ওর এই ভঙ্গি চিনে ফেলেছে। কোথাও কিছু একটা ঘটেছে এবং অবনীবাবুকে এখনই সেখানে যেতে হবে। সরি মিস্টার রায়, আমি আপনাকে ঠিক এই মুহূর্তে সাহায্য করতে পারছি না। আপনি বাড়িতে গিয়ে আর একবার ভাবুন। তারপরেও যদি মনে হয় এখনকার ভাবনাটাই ঠিক, তাহলে আর একদিন আসবেন। আমাকে এখনই তিস্তার চরে যেতে হচ্ছে। অবনীবাবু উঠে দাঁড়ালেন। অর্জুন জিজ্ঞেস করলো, সিরিয়াস কিছু ঘটেছে নাকি? না, জায়গা জমি নিয়ে ঝামেলা। তা আপনি কি বসবেন? না, আর বসে কি করব? আপনি এগোন, আমি আসছি। অর্জুনের কথা শুনে চোখে এমন একটা ইশারা করলেন অবনীবাবু রামচন্দ্রবাবুকে উদ্দেশ্য করে যে তার একটাই অর্থ হয়, পাগলের পাল্লায় পড়বেন না মশাই। অবনীবাবু ঘরের বাইরে চলে গেলে অর্জুন রামচন্দ্রবাবুকে জিজ্ঞেস করলো, আপনি কোন দিকে যাবেন? আমি রাজবাড়ির কাছে। রামচন্দ্রবাবু উঠে দাঁড়ালেন। আচ্ছা, আমার কথাবার্তা কি আপনার খুব অ্যাবনর্মাল শোনালো? মানে পাগলের প্রলাপ বলে মনে হলো? হকচকিয়ে গেল অর্জুন। না না, এই কথা আপনার মনে হচ্ছে কেন? মনে হলো মাথা নাড়লেন ভদ্রলোক। আপনি পুলিশের লোক। আগে না, আমি মাঝে মাঝে এখানে গল্প করতে আসি। আশ্চর্য, থানায় কেউ গল্প করতে আসে বলে তো শুনিনি। আসলে অবনীবাবু মানে উনি খুব ভালো মানুষ, আর আমার প্রফেশনের সঙ্গে উনি জড়িয়ে আছেন। এখানে এসে নানান ধরনের মানুষের কথা শুনি, সেটা কাজেও লাগে। কি প্রফেশন আপনার? সত্য সন্ধান। অদ্ভুত চোখে তাকালেন রামচন্দ্রবাবু, যেন শব্দটির মানে বোঝার চেষ্টা করলেন। তারপর বললেন, তা তোমার নাম কি ভাই? অর্জুন। ও, আপনি অর্জুন। নাম শুনেছি, কিন্তু বয়স যে এত অল্প তা আন্দাজ করিনি। আচ্ছা, আমাদের বোধহয় এই ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত। চলুন বাইরে যাই। রামচন্দ্র রায় দরজার দিকে এগোলেন। এই মুহূর্তে ভদ্রলোককে যথেষ্ট সুস্থ এবং বিবেচক বলে মনে হচ্ছে। অর্জুনের মনে হলো মানুষটি একটু আলাদা ধরনের। হঠাৎ সে আকর্ষণ বোধ করতে লাগলো। বাইরে বেরিয়েই রামচন্দ্র রায় বললেন, সন্ধে হয়ে গেল। মুশকিল। মুশকিল কেন? আমি রাতের বেলায় ঘরের বাইরে থাকতে চাই না। যতক্ষণ আলো থাকে ততক্ষণই আমি নিরাপদ। কি আলো? আপনি সূর্যের আলোর কথা বলছেন?
অর্জুন মোটর বাইকের চাবি বের করলো। হ্যাঁ, সূর্যালোক সেই আদিকাল থেকে মানুষকে বাঁচিয়ে রেখেছে। আমরা যে এককালে প্রকৃতিকে উপাসনা করে তাদেরই দেবদেবী বানিয়েছিলাম সেটাই ঠিক ছিল। আচ্ছা, চলি। রামচন্দ্রবাবু হাত জোর করলেন। আপনি কি বাড়িতে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়তে চাই। যদি কোনো অসুবিধা না হয় আপনাকে আমি লিফট দিতে পারি। অর্জুন নিজের লাল মোটর বাইকটাকে দেখালো। তার অবশ্য সংকোচ হচ্ছিল, সে অনেককেই বাইকের পিছনে বসিয়েছে, কিন্তু রামচন্দ্র রায়ের বয়সী কোনো বৃদ্ধকে পিছনে বসিয়ে মোটর বাইক চালায়নি। সে ভেবেছিল বৃদ্ধ বুঝি আপত্তি জানাবেন, কিন্তু হলো উল্টোটা। রামচন্দ্রবাবু সোৎসাহে বললেন, তাহলে তো ভালোই হলো, এই আগে পৌঁছে যাওয়া যাবে। বাইকে স্টার্ট দিয়ে অর্জুন ইশারা করতেই বৃদ্ধ ধুতি সামলে পিছনে উঠে বসলেন। তার হাত অর্জুনকে আঁকড়ে ধরতেই সে আপত্তি জানালো। আমাকে নয়, আপনার আর আমার মাঝখানে একটা হাত আছে, সেটা ধরুন। খুব ইজি হয়ে বসুন। পাদানিতে পা রেখেছেন? গুড। রামচন্দ্রবাবু বললেন, এত টেনসড হওয়ার দরকার নেই। আমি প্রশান্ত মহাসাগরে একা একা প্যাডেলিং করেছি, অমন ঢেউ বঙ্গোপসাগরে ওঠে না। যিনি জাহাজে চাকরি করেছেন তিনি সমুদ্রে অনেক কিছু করতে পারেন। অর্জুন আলো জ্বালিয়ে থানা থেকে বের হতে না হতেই বুঝল রামচন্দ্রবাবু স্বাভাবিকভাবে বসে নেই। তার শরীর শক্ত হয়ে গেছে এবং একদিকে হেলে আছেন। সে সতর্ক হয়ে চালাতে লাগলো। একটুও গতি না বাড়িয়ে শহরের জনাকীর্ণ এলাকা বাদ দিয়ে একটু ঘুরে করলা নদী পেরিয়ে রায়কত পাড়ার দিকে এগোতে লাগলো। বাইক চলার পর থেকে মাঝে মাঝে ঘোঁত ঘোঁত করে শ্বাস নেওয়া ছাড়া রামচন্দ্রবাবু আর কোনো শব্দ করেননি। রাজবাড়ির গেটের কাছে পৌঁছে সে বাইক থামালো। এবার কোন দিকে যাব? কোনো সাড়া এলো না। অর্জুন মুখ ফিরিয়ে দেখল বৃদ্ধ চোখ বন্ধ করে বসে আছেন। সে আবার জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোন দিকে? এবার চোখ খুললেন বৃদ্ধ। আমরা কোথায় এসেছি? ঠিক রাজবাড়ির গেটের সামনে। আর একটু এগিয়ে ডান দিকে। রামচন্দ্রবাবু নিঃশ্বাস ফেললেন। নীল রঙের বাড়ি। অর্জুন বাইকটাকে খানিকটা এগিয়ে নিয়ে যেতেই একটা নীল রঙের বাড়ি দেখতে পেল। সেই বাড়িতে কোনো আলো জ্বলছে না, কোনো মানুষ আছে বলেও মনে হচ্ছে না। সাদা সাপটা একতলা বাড়ি। অর্জুন স্টার্ট বন্ধ করে বলল, নামুন। রামচন্দ্রবাবু যেভাবে নামলেন তাতে মনে হলো ওর শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। দাঁড়ানোর পরও তিনি টলতে লাগলেন। অর্জুন জিজ্ঞেস করলো, আপনার শরীর খারাপ লাগছে? সেরকম নয়, আসলে ভেতরে ভেতরে খুব দুর্বল হয়ে গেছি দেখছি। এই 1 মাসে ওরা আমাকে এতটা কাহিল করে দিয়েছে বুঝতে পারিনি। কি ছিলাম আর কি হয়ে গেলাম। অর্জুন বৃদ্ধকে ধরে ধীরে ধীরে বাড়িটার দরজায় নিয়ে গিয়ে দেখলো দরজায় তালা ঝুলছে। রামচন্দ্রবাবু পাঞ্জাবির পকেট থেকে এক থোকা চাবি বের করে রাস্তার আলোর সামনে তুলে ধরলেন। তারপর একটাকে বেছে নিয়ে তালা খুললেন। ভেতরে ঢুকে আলো জ্বালার পর তাকে অনেকটা স্বাভাবিক দেখালো। অর্জুন বলল, তাহলে এবার আমি যাই? যাই মানে? এত দূর পৌঁছে দিলেন, একটু কফি না খাইয়ে ছাড়বো কেন? এ কি দরকার? নাথিং, কোনো দরকার নেই। আসলে এখন আপনি থাকলে আমার ভালো লাগবে। দরজা বন্ধ করে বেতের চেয়ার দেখিয়ে দিলেন রামচন্দ্রবাবু। বাড়িতে আর কেউ নেই? কে থাকবে? নান। এই পৃথিবীতে আমি একা। আরে ভাই, নাবিকের কাজ করতাম। নিজের কাজ নিজে করার অভ্যেস এমন তৈরি হয়ে গেছে যে কারো অভাব অনুভব করি না। শুধু এই 1 মাস ধরে আর ওই কারভালোটাই আমার সর্বনাশ করলো। কারভালোকে? অর্জুনের মনে পড়ল সেই ঐতিহাসিক চরিত্রটির কথা যাকে নিয়ে নাটক হয়েছে। আমার বন্ধু জাহাজে
একসঙ্গে কাজ করতাম। দাঁড়ান, জল বসিয়ে আসি। রামচন্দ্র চলে গেলেন ভেতরে। অর্জুন তাকিয়ে দেখল এই ঘরে 4টে বেতের চেয়ার আর গোল টেবিল ছাড়া অন্য কোনো আসবাব নেই। শুধু পেছনের দেওয়ালে একটা বিরাট ছবি ঝুলছে। ছবিটি একটি জাহাজের। নাবিকের বাড়ি বলেই সম্ভবত জাহাজের ছবি। হয়তো ভদ্রলোক ওই জাহাজেই অনেক দিন কাজ করেছেন। রামচন্দ্রের বন্ধু কার ভালো, অদ্ভুত ব্যাপার। অর্জুন মনে মনে হাসল। এতক্ষণ ধরে ভদ্রলোককে যা দেখেছে তাতে পাগল বলে মনে করার মতো কিছু ঘটেনি। কথায় কথায় অবশ্য 1 মাসের কথা শোনাচ্ছেন। কেউ বা কারা নাকি ওকে মিডিয়াম বানাচ্ছে। এই কারণেই তিনি থানায় গিয়েছিলেন ডায়েরি করতে। ব্যাপারটা পুরো না শুনলে হাস্যকর লাগা স্বাভাবিক ব্যাপার। অপরাধ করে বা না করে গ্রেপ্তারের সম্ভাবনা থাকলে কেউ কেউ কোর্টে যান আগাম জামিন চাইতে। এই প্রথা চালু আছে, কিন্তু কেউ আমাকে দিয়ে কোনো অপরাধ করিয়ে নিতে পারে বলে আশঙ্কা করে আজ পর্যন্ত কেউ কোথাও ডায়েরি করেছে বলে সে শোনেনি। অর্জুনের কেবলই মনে হচ্ছিল রামচন্দ্র রায় মিথ্যে কথা বলেননি। তাহলে উনি কার মিডিয়াম হচ্ছেন? কফি ট্রে নিয়ে ঘরে ঢুকে বেতের চেয়ারে রাখলেন রামচন্দ্রবাবু। চিনি আলাদা পাত্রে রয়েছে, পাশের ছোট কাপে সামান্য দুধ। বললেন, আমি চিনি দুধ খাই না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু মিশিয়ে নিন। চুপচাপ রান্নার কাজটা সেরে কফিতে চুমুক দিয়ে অর্জুন জিজ্ঞেস করল, এই বাড়িতে আপনি কতদিন আছেন? নিজের বাড়ি? আছি তা বছর খানেক। হ্যাঁ, নিজের বাড়ি। কিনেছিলাম বছর 20 আগে। এতদিন ভাড়াটে ছিল। অনেক কষ্টে তাদের তুলে এখানে এলাম। এই বাড়িরও একটা গল্প আছে। কিরকম? এই জমিটা ছিল আমার বাবার। জলপাইগুড়ির রাজার কাছ থেকে পেয়েছিলেন তিনি। আমার জন্মাবার পরে তিনি মারা যান। অভাবের তাড়নায় মা এই জমিটাকে বিক্রি করতে বাধ্য হয়ে আমাকে নিয়ে চলে যান মামার বাড়িতে। মামা থাকতেন বালুর ঘাটে। সেখানেই আমার শৈশব কাটে। মায়ের মনে খুব দুঃখ ছিল জমিটা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন বলে। 20 বছর আগে আমি এই শহরে ফিরে এলাম জমিটাকে আবার কিনে নেব বলে। নিজেদের জমি অনেক বেশি দাম দিয়ে কিনতে হলো। তখন অবশ্য মা পৃথিবীতে নেই। এই বাড়ি বানিয়ে ভাড়া দিয়ে চলে গিয়েছিলাম সেই সময়। রামচন্দ্রবাবু চোখ বন্ধ করে মুখ ওপরে তুললেন। কিছু শুনতে পাচ্ছেন? অর্জুন অবাক হয়ে শোনার চেষ্টা করল। কই না তো। একটা মেটালিক সাউন্ড, টানা। না তো, আমার কানে কিছু আসছে না। আপনি তো সত্যের সন্ধান করেন। আমার চেয়ে বয়সে অনেক ছোট। পুলিশ কি করবে তা জানি না। আপনি আমাকে সাহায্য করতে পারেন। আপনি কি সাহায্য চাইছেন? আমাকে বাঁচান। গত 1 মাস ধরে এই কারভালো আসার পর থেকেই এই ব্যাপারটা আরম্ভ হয়েছে। রোজ রাত্রে কেউ বা কারা আমাকে অথর্ব করে দিচ্ছে। তখন আমার কোনো ইচ্ছা শক্তি থাকে না। আমি তাকাই, কিন্তু কিছুই দেখি না। আমি শুনি, কিন্তু কিছুই বলতে পারি না। আপনার কথা শুনে মনে হচ্ছে সেই সব ভৌতিক গল্পের মতো। হাত তুলে বাধা দিলেন রামচন্দ্রবাবু। না না, ভুল করবেন না। এরা ভূত নয়। কর্মজীবনে আমি অনেক ভূতের গল্প শুনে খুঁজতে গিয়ে কিছুই পাইনি। অবশ্য তারা সবাই সামুদ্রিক ভূত। ইনফ্যাক্ট ভূত বলে কিছু আছে আমি বিশ্বাস করি না।
যারা আপনাকে অবশ করে দেয় তাদের আপনি দেখতে পান? না, কিন্তু অনুভব করতে পারি। আর অনুভব মানে পুরো দেখা নয়। মনে হয় প্রচণ্ড শক্তিধর ওরা। আমাকে যা বলছে তা না করে আমার কোনো উপায় নেই। ধরুন, ওরা যদি আমাকে বলে কাউকে খুন করে আসতে, তাহলে সেটা আমি নিজের অজান্তেই করে ফেলব। তারপর দিনের বেলায় পুলিশ যখন আমাকে অ্যারেস্ট করবে, তখন বোঝাতে পারবো না যে ওটা আমি স্বেচ্ছায় করিনি। আমি ঝড়, জল, উত্তাল সমুদ্রের সঙ্গেও লড়াই করেছি। একবার আটলান্টিকে 10 দিন লাইফ বোটে ভেসেছিলাম, কিন্তু এখানে আমি একেবারে অসহায়। লড়াই করার কোনো সুযোগই নেই। বলতে বলতে হঠাৎ চুপ করে গেলেন রামচন্দ্র রায়। শুনতে পাচ্ছেন এবার সিগন্যালিং টিউন? অর্জুন কিছুই শুনতে পেল না, কিন্তু ওর মনে হলো বৃদ্ধ বানিয়ে গল্প বলছেন না, ব্যাপারটার পিছনে সত্যতা আছে। সে জিজ্ঞেস করলো, কারভ্যালোর বয়স কত? অলমোস্ট মাই এজ। আমার 3 মাস বাদে কাজ ছেড়েছে সে। উনি কেন এসেছিলেন আপনার কাছে? একসঙ্গে জাহাজে কাজ করেছি, ভালোই সম্পর্ক ছিল। ও অবশ্য বিবাহিত, দমনে নিজের বাড়ি। যে লাইফ বোটে আমরা ভাসতে বাধ্য হয়েছিলাম, তাতে ও আমার সঙ্গী ছিল। আমার ঠিকানা কারভালো জানতো। হঠাৎ এক দুপুরে সে আমার কাছে এসে হাজির। তারপর? খুব অন্যমনস্ক দেখাচ্ছিল ওকে। একটা রাত ছিল, তারপর দিন হঠাৎই চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল যে অসমের দিকে যাচ্ছে, ফেরার সময় দেখা করে যাবে। আর হ্যাঁ, ওর সঙ্গে কিছু লাগেজ ছিল, তার একটা রেখে গেল ঝামেলা কমাতে। কি লাগেজ? একটা সুটকেস। সেটা দেখতে পারি? মানে কারভালোর সুটকেস তার অনুমতি ছাড়া খোলা কি ঠিক হবে? উনি 1 মাস হলো আসামে আছেন, থাকেন সেই দমনে। এর মধ্যে আপনাকে কোনো চিঠি লেখেননি? যদি আর কখনো ভদ্রলোক না ফিরে আসেন, তাহলে কি করবেন? তা কেন? ফিরে আসবে না কেন? আপনিই বললেন যে ভদ্রলোককে খুব অন্যমনস্ক দেখাচ্ছিল। ওই সুটকেসে কি জিনিস যে তিনি রেখে গিয়েছেন তা কে বলতে পারে? হয়তো বেআইনি কিছু, যার জন্য পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে। আমাকে কেন করবে? ওই সুটকেস তো আমার নয়। কি করে প্রমাণ করবেন? ওটা তো আপনার হেফাজতেই পাওয়া যাবে। রামচন্দ্র রায় গালে হাত বোলালেন। কিন্তু ওর চাবি তো আমার কাছে নেই। সুটকেসটা কোথায়? পাশের ঘরে। চলুন। অর্জুন কফির কাপ রেখে উঠে দাঁড়ালো। নিতান্ত অনিচ্ছায় রামচন্দ্রবাবু পাশের ঘরে ঢুকলেন। এ ঘরে একটা খাট, আলমারি এবং কিছু নিত্য ব্যবহারের জিনিসপত্র রয়েছে। ঘরের কোণে একটা সুটকেস দাঁড় করানো, বাজারে চলতি এক নামী কোম্পানির দামি সুটকেস। কোনো ঢাকনা না থাকায় দীর্ঘ যাত্রার চিহ্নস্বরূপ প্রচুর দাগ সুটকেসের শরীরে। রামচন্দ্রবাবু বললেন, এইটি কারভালোর সুটকেস। অর্জুন হাঁটু মুড়ে বসে সুটকেসের লক পরীক্ষা করলো। না, চাবি দিয়ে খোলার ব্যবস্থা নেই। নম্বর ঘুরিয়ে ঘুরিয়ে কোড মিললে ওটা খুলবে। সুটকেসটি যথেষ্ট মজবুত। এই সুটকেস খোলা তার পক্ষে সম্ভব নয়। হাতুড়ি দিয়ে পিটিয়ে নিশ্চয়ই খোলা যায়, কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। অর্জুন উঠে দাঁড়ালো। ল্যাংড়া পাঁচুকে ডেকে আনতে হবে। ল্যাংড়া পাঁচুকে ডেকে আনতে হবে? ল্যাংড়া পাঁচু?
এই শহরের সবচেয়ে ওস্তাদ তালা খুলিয়ে। আগে ওটাই ব্যবসা ছিল। আমি একবার ওকে বাঁচিয়েছিলাম। ল্যাংড়া পাঁচুকে এখন পাওয়া যাবে না। কাল সকালে ওকে নিয়ে আসবো। আমি এখন চলি, আপনি বিশ্রাম করুন। কিন্তু কিন্তু আজ রাত্রেও তো ওরা আসবে। নাও আসতে পারে। অসম্ভব, আমি সিগন্যাল শুনতে পাচ্ছি, ক্রমশ স্পষ্ট হচ্ছে সেটা। আপনি কি চাইছেন আমি এখানে থাকি? রামচন্দ্রবাবু তাকালেন। না থাক, আপনি কাল সকালে আসবেন বললেন। হ্যাঁ। তাহলে একটু তাড়াতাড়ি আসবেন, আর যাওয়ার সময় বাইরের দরজায় তালা দিয়ে যান। আমি যদি এই বাড়ি থেকে বের হতে না পারি, তাহলে নিজের অজান্তে আমার পক্ষে কোনো অন্যায় করা সম্ভব হবে না। চাবির থোকাটা এগিয়ে ধরলেন বৃদ্ধ। অনিচ্ছা সত্ত্বেও ওর কথা মান্য করল অর্জুন। বাইক চালু করে ঘাড় ঘুরিয়ে দেখল বাড়িটার জানলাগুলো খোলেননি রামচন্দ্রবাবু। আলো বেরিয়ে আসছে ঘুলঘুলি দিয়ে। সে গতি বাড়ালো। জেলখানার কাছে এসে বাইক থামালো অর্জুন। তার মনে হলো এটা ঠিক নয়। একজন মানুষকে তার ইচ্ছা অনুযায়ী সারা রাত বাড়িতে বন্দি করে রাখা উচিত হচ্ছে না। শরীর খারাপ হলেও বাড়ি থেকে বেরোতে পারবেন না ভদ্রলোক। কেউ এলে দরজা খুলে দিতে পারবেন না। সে বাইকটাকে বাঁ দিকে ঘোরালো। ল্যাংড়া পাঁচু একসময় এই শহরের খুব নামী অপরাধী ছিল। যে কোনো তালা খুলে দিতে তার জুড়ি ছিল না। চোর ডাকাতের কাছে তাই ওর খুব চাহিদা ছিল। নিজে চুরি বা ডাকাতি না করলেও টাকা নিয়ে দলের সঙ্গে গিয়ে তালা খুলে দেওয়ার অপরাধে অনেকবার জেল খেটেছে সে। শেষবার একটা ডাকাতির কেসে তালা খোলার অভিযোগে পুলিশ ওকে গ্রেপ্তার করে। ডাকাতরা বাড়ির দারোয়ানটিকে মেরে ফেলেছিল। সেই খুনের দায় ল্যাংড়া পাঁচুর ঘাড়েও চেপেছিল। কিন্তু পুলিশ ডাকাতদের ধরতে পারেনি। ল্যাংড়া পাঁচুকে ধরেছিল অনুমানের উপর নির্ভর করে। ল্যাংড়া পাঁচুর বউ ছুটে গিয়েছিল অমলদার কাছে। তার স্বামী নিরাপরাধ। অন্তত এই ডাকাতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ডাকাতের রাত্রে পেট খারাপ হওয়ায় সে বাড়িতেই শুয়েছিল। এইসব বলে অমলদার সাহায্য চেয়েছিল 5 জনের পরামর্শে। অমলদাস এই মহিলাকে প্রশ্ন করেই নিশ্চিত হন ল্যাংড়া পাঁচু নিরাপরাধ। তিনি অর্জুনকে নির্দেশ দেন ল্যাংড়া পাঁচু সম্পর্কে পুলিশের ভুল প্রমাণ দাখিল করে ভাঙিয়ে দিতে। বেশ পরিশ্রম করতে হয়েছিল সেবার অর্জুনকে। আর তারপর থেকেই ল্যাংড়া পাঁচু ওকে খুব সমীহ করে। সে অর্জুনের কাছে কথা দিয়েছিল তালা খোলার কাজ সে ছেড়ে দেবে। ল্যাংড়া পাঁচু এখন লটারির টিকিট বিক্রি করে কদমতলার মোড়ে। কিন্তু সন্ধে হলেই লোকটা খারাপ আড্ডায় চলে যায়। এই সময় তাকে দিয়ে কিছু করানো অসম্ভব। এই নেশার পিছনে তার যুক্তি হলো ওখানে গেলেই মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায়। তখন কোনো পার্টি এসে 1000 টাকা দিলেও সে তালা খুলতে পারবে না। চোর ডাকাতরা ব্যাপারটা জেনে যাওয়ায় এখন আর ল্যাংড়া পাঁচুকে বিরক্ত করে না। ল্যাংড়া পাঁচুকে এই সময় বাড়িতে পাওয়া যাবে না। দুদিন রাত 10টার পর তাকে বুঁদ হয়ে বাড়ি ফিরতে দেখেছে সে। কিন্তু কোথায় কোন আড্ডায় যায় তা নিশ্চয়ই ওর বউ জানে। বাইক নিয়ে অর্জুন সোজা ল্যাংড়া পাঁচুর বাড়িতে চলে এলো। শহরের এক প্রান্তে খুবই গরিব পরিবেশে ল্যাংড়া পাঁচু থাকে। ভেতরে হ্যারিকেন জ্বলছে। বাইকের আওয়াজ পেয়ে কৌতূহলী মানুষের সঙ্গে ল্যাংড়া পাঁচুর বউও বেরিয়ে এসে ওকে দেখে ঘোমটা টানলো। ও মা, আপনি? পাঁচুবাবু আছেন? আগে এই সময়? আপনি তো সব জানেন। হ্যাঁ, কোথায় গিয়ে খায় ওসব? আমার খুব দরকার ওকে। ল্যাংড়া পাঁচুর বউ ঠিকানাটা বুঝিয়ে দিয়ে বলল, একটু দাঁড়ান। অর্জুন বাইকে বসে দেখলো মহিলা ঘরের ভেতর চলে গেল দৌড়ে। ছেলে বুড়ো মহিলারা তাকে দেখছে, নিজেদের মধ্যে কথা বলছে তাকে নিয়ে। একটু পরে মহিলা ফিরে এসে একটা কাগজের মোড়ক দিল। কথা বলতে যদি না পারে না, এইটা দিবেন। আপনার উপকার আমি জীবনে ভুলতে পারবো না। শুধু এই খারাপ আড্ডাটা যদি ওকে ছাইড়ে দেন। অর্জুন কোনো মন্তব্য না করে মোড়কটি নিয়ে বাইক ঘোরালো।
হাসপাতালের উল্টো রাস্তায় ঢুকে নির্দিষ্ট একটা বাড়ির ভেতরের বারান্দায় ল্যাংড়া পাঁচুকে পাওয়া গেল। দু হাতে ছিলিম ধরে টান দিতে গিয়ে তাকে দেখে থমকে গেল। আপনি? যাক, ঠিক আছো এখনো? একটু এসো, কথা আছে। করুণ দৃষ্টিতে হাতে ধরা জিনিসটার দিকে একবার তাকিয়ে সঙ্গীদের একজনের হাতে তুলে দিয়ে ল্যাংড়া পাঁচু নেমে এলো বারান্দা থেকে। বলেন বাবু। তোমার মাথা ঠিক আছে? ও প্রথম টান দিতে যাচ্ছিলাম, আজ সন্ধে সন্ধে বেশ খদ্দের হয়ে যাওয়ায় এখানে আসতে দেরি হয়ে গেল। একদম ঠিক আছে মাথা। ল্যাংড়া পাঁচু মুখ নিচু করলো। তাহলে তোমার বউয়ের দেওয়া এই জিনিসটার দরকার হচ্ছে না? মোড়কটা দেখলো ল্যাংড়া পাঁচু, দেখে হাসলো। তাই বলুন, সে ঠিকানা দিয়েছে। এই কাগজে কি দিয়েছে জানেন? দেখেননি? তেঁতুল। নেশার পর তেঁতুল খেলেই আমার বমি হয়ে যায়। বুঝলাম। বাইক চালু করে অর্জুন হুকুম করলো, পেছনে ওঠো। ল্যাংড়া পাঁচু ইতস্তত করছিল, কিন্তু আদেশ অমান্য করলো না। বাইক চলতে আরম্ভ করলে সে বলল, আগে আপনি যা ভাবতেছেন তা নয়। ইচ্ছে করলে আমি দিনের পর দিন নেশা না করে থাকতে পারি। আসলে সময় কাটে না বলে এই আড্ডাটাই চলে আসি। অর্জুন কিছু বলল না। সে রামচন্দ্র রায়ের বাড়ির দিকে যেতে লাগলো। সেটা লক্ষ্য করে ল্যাংড়া পাঁচু বলল, ও তাহলে যা ভেবেছিলাম তা নয়। কি ভেবেছিলে? বাইক চালাতে চালাতে জিজ্ঞেস করলো অর্জুন। আমি ভেবেছিলাম আবার আমাকে থানায় ঢোকাচ্ছেন আপনি। আড্ডাটা না ছাড়লে সেটাই করতে হবে। আপনি আমাকে বাঁচিয়েছেন, যা বলবেন তাই করব। অর্জুন আর কথা বাড়ালো না। রামচন্দ্র রায়ের বাড়ির সামনে পৌঁছে বাইক থামালো সে। ল্যাংড়া পাঁচু নেমে দাঁড়ালে সে বলল, শোনো, এই বাড়িতে একটা সুটকেস আছে, চাবি পাওয়া যাচ্ছে না, তোমাকে খুলে দিতে হবে। কথা বলে সে এগিয়ে গিয়ে বাইরের দরজার তালা খুলে ডাকলো, মিস্টার রায়। যাচ্ছি। ভেতর থেকে গলা ভেসে এলো। বাইরের ঘরের আলো জ্বেলে অর্জুন ল্যাংড়া পাঁচুকে বসতে বললে সে সন্তর্পণে চেয়ারে বসে জিজ্ঞেস করলো, সুটকেসটা কার বাবু? কেন? চমকে তাকালো অর্জুন। যার সুটকেস তিনি সামনে না থাকলে আমি ওটা খুলবো না বাবু। হঠাৎ এমন সিদ্ধান্ত? হঠাৎ নয়, আপনি ছাড়াবার পর আমি তো এই কারবার ছেড়ে দিয়েছি। কত টাকার লোভ দেখানো হয়েছে, কিন্তু আমি বলেছি, মন তুই নরম হোসনি, একটা কেস মানে কয়েক বছরের জেল, তাই অন্যের সুটকেসে হাত দিই না। ল্যাংড়া পাঁচুর সিরিয়াস মুখের দিকে তাকিয়ে অর্জুন একটু অপ্রস্তুত হলো। জেলের ভাত খাওয়া থেকে বের করে নিয়ে সে নিজে ল্যাংড়া পাঁচুকে বলেছিল অন্যের তালা মালিকের অজান্তে যেন কোনো দিন না খোলে। সেই কথাই আজ ল্যাংড়া পাঁচু সুযোগ বুঝে ফিরিয়ে দিল। সে বলল, দেখো, তুমি যখন অন্যের অজান্তে তালা খুলতে তখন মানুষের সর্বনাশ হতো। আজকের কাজটা করলে একজন ভালো মানুষের উপকার হবে। তার চেয়ে বড় কথা, আমি তোমাকে অন্যায় কিছু করতে বলবো না। অর্জুনের কথা শেষ হওয়া মাত্র রামচন্দ্র রায় হাজির হলেন। কি ব্যাপার? ও, কাল সকালে তোমার আসার কথা ছিল না। অর্জুন বৃদ্ধকে দেখল। আপনি ঠিক আছেন তো? তার মানে? বাহ, আপনি তো বললেন যে কারো সিগন্যাল শুনতে পাচ্ছিলেন। রামচন্দ্রবাবু গম্ভীর হয়ে বললেন, ওসব ব্যাপার হালকাভাবে না বলাই ভালো। এখন বলুন, কি জন্য আবার ফিরে আসতে হলো? আমি তো রাত্রের খাওয়া সেরে নিলাম। ভালোই করেছেন। ইনি হলেন পাঁচু বাবু। এর কথাই খানিক আগে আপনাকে বলেছি। অর্জুন হাসল। সুটকেসটাকে একবার দেখাতে চায়। রামচন্দ্র কথা খরচ না করে ওদের ভেতরের ঘরে নিয়ে এলেন। ল্যাংড়া পাঁচু সুটকেসটায় হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল।
তারপর নম্বর ঘোরাবার জায়গাটায় আঙুল বোলাতে লাগলো। অর্জুন সেটা লক্ষ্য করে বলল, ওহো, এই কথাটা বলা হয়নি। চাবি ঢুকিয়ে তালা খোলার সুটকেস এটা নয়। ঠিকঠাক নাম্বার এলে এর ডালা খুলে যায়। ল্যাংড়া পাঁচু হাসলো। নাম্বারই বলুন আর চাবি বলুন, ভেতরে তো একটা তালা আছে, হুকটা আটকে আছে তাতে। আমার একটু অনুভব করতে দিন। রামচন্দ্র রায় জিজ্ঞেস করলেন, অনুভব? শক্ত সুটকেসের বাইরে হাত দিয়ে ভেতরটা অনুভব করা যায় নাকি? যে যেমন পারে। তারে আঙুল দিলে কেউ শুধুই টুংটাং শব্দ করে, কেউ গান বাজায়। একটু চুপ করুন দেখি আপনারা, পারবো কিনা তা জানি না, তবে চেষ্টা করতে দিন। ল্যাংড়া পাঁচু চোখ বন্ধ করলো। 1-2 করে বেশ কয়েক মিনিট যাওয়ার পর ল্যাংড়া পাঁচু বলল, ওই যা, এই যন্ত্রপাতি তো সঙ্গে কিছু আনিনি, এমনভাবে চলে আসতে হলো। একটা সরু অথচ শক্ত তার পাওয়া যাবে? রামচন্দ্রবাবু ব্যস্ত হয়ে উঠলেন। সরু তার পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত ইলেকট্রিকের তার রবারের ভেতর থেকে বের করে পাকিয়ে কি এক অদ্ভুত কায়দায় সোজা করে চেষ্টা চালালো ল্যাংড়া পাঁচু। প্রায় আধ ঘন্টা ধরে নেছর বান্দা ল্যাংড়া পাঁচু পড়ে রইল সুটকেস নিয়ে। শেষ তক খট করে একটা শব্দ হতেই তার গলায় উল্লাস শোনা গেল। হবে না মানে? আঙুলগুলো মরে গেছে নাকি? নিন বাবু, ডালাটা খুলুন, আপনি দেখুন ভেতরে কে আছে। সুটকেসটাকে টেনে এনে অর্জুন ডালা খুলল। সুটকেসের ভেতরে টাইট করে বসিয়ে রাখা হয়েছে থার্মোকলের বাক্স। সেটাকে বাইরে বের করতে খানিকটা অসুবিধা হলো। ওপরের ঢাকনা খোলার পর আবার একটি থার্মোকলের বাক্স। খুব ভঙ্গুর অথচ মূল্যবান জিনিসকেই মানুষ এমন যত্নে সতর্কতার সঙ্গে রাখে। দ্বিতীয় বাক্সটা খুলতেই একটা নীল আলোর দপদপানি টের পাওয়া গেল। চকচকে এক ধাতব বস্তু থেকে নীল আলো জ্বলছে আর নিভছে। ল্যাংড়া পাঁচু জিজ্ঞেস করলো, বাবা, এ কি জিনিস বাবু? অর্জুন তল পাচ্ছিল না। সে যন্ত্রের কাছে কান নিয়ে গিয়ে কোনো শব্দ শুনতে পেল না। একটা চকচকে চৌকো বাক্স, আলোটা জ্বলছে নিভছে ওর ভেতরে। ওপরের ছিদ্র থেকে একটা অংশ ছিটকে আসছে। সেই যন্ত্রটার গায়ে হাত বোলাতে লাগলো। হঠাৎ তার মনে হলো, রামচন্দ্র রায় যে সিগন্যাল শোনেন তা এখান থেকেই বের হয় না তো। ওটা সরিয়ে ফেলুন। পেছন থেকে রামচন্দ্রবাবুর চাপা গলা শোনা গেল, এটা কি? আমি এরকম জিনিস তো কখনো দেখিনি। কারভালো কি কিছু বলেছে আপনাকে? না তো, কার ভালো তো কিছু বলেনি, কিন্তু ওটা সরিয়ে ফেলুন। রামচন্দ্রবাবুর গলা যেন অন্যরকম হয়ে যাচ্ছিল। কেন? যে সিগন্যালটা আমি শুনি তা এই ঘরে ঢুকে ওই বাক্সের মধ্যেই যেন মিলিয়ে যায়। কাল রাত্রেও আমার মনে হয়েছিল ওটা, আপনাদের বলতে পারিনি। এই বাক্সে মিলিয়ে যায় না এই বাক্স থেকেই শব্দটা বের হয়? বললাম তো বাক্সে ঢুকে যায়। তখন তো বাক্স জানতাম না, মনে হতো সুটকেসেই ঢুকে যাচ্ছে শব্দটা। প্লিজ সরিয়ে ফেলুন ওটাকে। আপনি এমন ভয় পাচ্ছেন কেন? সারা পৃথিবী ঘুরেছেন আপনি। তাতে কিছুই লাভ নেই। ওরা যখন আমাকে মিডিয়াম করে তখন নিজের কোনো ক্ষমতা থাকে না আমার, একদম পুতুল হয়ে যায় তখন। আমার সামনে থাকলে ওরা যদি চায় তো আপনাকেও খুন করতে পারি, কিন্তু শব্দটা ওই সুটকেসের ভেতর ঢুকে না যাওয়া পর্যন্ত আমি ঠিক থাকি। রামচন্দ্রবাবুকে খুব নার্ভাস দেখাচ্ছিল। অর্জুন যন্ত্রটাকে দেখল। অমল তো থাকলে কি করতেন? এটা কি তাহলে রিসিভার গোছের কিছু? কিন্তু কি রিসিভ করছে? কে সিগন্যালিং করে এটা? হঠাৎ তার মাথায় অন্য চিন্তা এলো। মহাকাশ থেকে
ওই সিগন্যাল ভেসে আসছে না তো। সে চটপট যন্ত্রটাকে থার্মোকলের মধ্যে ঢোকালো। দুটো বাক্সকে সুটকেসে নিয়ে সে রামচন্দ্রবাবুকে বলল, আমি যদি এটা আজকের রাত্রের জন্য নিয়ে যাই তাহলে আপনার আপত্তি হবে? আপত্তি আবার কিসের? তবে কার ভালো জিনিস, আর ওরা যদি এখানে এসে না পায় তাহলে হয়তো আমার ওপরে ক্ষেপে যেতে পারে। বিড়বিড় করছিলেন বৃদ্ধ। যদি কেউ এসেও থাকে এই বস্তুটি না থাকলে আপনার কাছে আসবে না। অর্জুন উঠে দাঁড়ালো। কদমতলার চৌধুরী মেডিকেল স্টোর্স চেনেন? রামচন্দ্র মাথা দোলালেন। চৌধুরী মেডিকেলে গিয়ে আমার নাম বললে ওরা বাড়ি দেখিয়ে দেবে। কাল সকালে একবার আসুন। এসো পাঁচু। সুটকেস নিয়ে বাড়ির বাইরে পা বাড়ালো অর্জুন। বাইরে থেকে তালা দিয়ে যাবেন না? রামচন্দ্র রায় কাতর গলায় জিজ্ঞেস করলেন। আমার বিশ্বাস তার আর কোনো প্রয়োজন হবে না। সুটকেস নিয়ে বাইকে ওঠা খুব মুশকিল। সে ল্যাংড়া পাঁচুকে জিজ্ঞেস করলো, এটাকে ধরে বসে থাকতে পারবে? ডালা খোলাই আছে। ল্যাংড়া পাঁচু এক কথায় রাজি। পেছনের সিটে বসে সুটকেসটাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, বাবু এটা খুব দামি জিনিস না? অর্জুন অন্যমনস্ক ছিল। তা কি রকম দাম হবে? জানি না। রামচন্দ্র রায়ের কথা যদি ঠিক হয় তাহলে এর কোনো দাম কেউ দিতে পারবে না। শক্ত করে ধরে রাখো। অর্জুন বাইকে গতি দিল। পিছনে বসা ল্যাংড়া পাঁচু সোৎসাহে বলে উঠল, আজকে কার যে মুখ দেখে উঠেছিলাম। অর্জুন সোজা থানায় চলে এলো। অবনীবাবু তখনও ফেরেননি। সেকেন্ড অফিসার শঙ্করবাবু অর্জুনকে দেখে মুখ খুলতে গিয়ে থেমে গেলেন, পিছনে ল্যাংড়া পাঁচুকে বসে থাকতে দেখে। বাইকে বসেই অবনীবাবুর খবরটা জেনে ইতস্তত করছিল অর্জুন। শঙ্করবাবু ল্যাংড়া পাঁচুকে জিজ্ঞেস করলো, আবার ফেসেছ বুঝি? একদম সুটকেস সমেত তোমাকে ধরেছে মনে হচ্ছে। অর্জুন বাইক থেকে নেমে সুটকেসটা হাতে নিল। শঙ্করবাবু, একটা উপকার করতে হবে। নিশ্চয়ই, বলুন। এ আবার কাজ আরম্ভ করেছে তো? না না, ওকে আমি নিয়ে এসেছি। আপনাদের এখানে মাটির নিচে একটা ঘর আছে না, মানে যেখানে দামি জিনিস রাখা হয়? এই সুটকেসটাকে ওখানে আজকে রাত্রের জন্য রেখে যেতে চায়। ও, তা কি আছে ওতে? মহা মূল্যবান একটা জিনিস, কিন্তু কাল সকালের আগে এটা খোলা যাবে না। তাহলে তো মুশকিল হলো। কেন? খাতায় লিখতে হয় কি জিনিস রাখছি। দামি জিনিসের জন্য এই নিরাপত্তা। ও, লিখুন সিগন্যালিং মেশিন। তাই বলুন, স্মাগলড গুড। হ্যাঁ, রাখাটা বেআইনি, কিন্তু আপনি বলেই রাজি হচ্ছি। দিন। না, আমি নিজের হাতে রেখে আসবো। তুমি এখানেই থাকো পাঁচু। শঙ্করবাবুর পিছন পিছন থানার ভেতর ঢুকে একটা বিশেষ ঘরের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল অর্জুন। লোহার দরজায় দুটো তালা ঝুলছে, পাশের টেবিলে খাতা। সেই খাতায় লেখাপত্র শেষ করে সেপাইকে দিয়ে দুটো চাবি আনিয়ে দরজা খুললেন শঙ্করবাবু। খুব অন্ধকার। সুইচ টিপে আলো জ্বালাতেই কয়েকটা র্যাক দেখা গেল। সবকটা র্যাকই শূন্য, অর্থাৎ এই মুহূর্তে থানায় কোনো মূল্যবান জিনিস জমা নেই। সুটকেসটাকে এমন একটা কোণে ঢুকিয়ে দিল অর্জুন যে সরাসরি টেনে বের করে আনা যাবে না। আলো নিভিয়ে লোহার ভারী দরজা বন্ধ করে তালা দিয়ে দেওয়া হলো। সে শঙ্করবাবুকে জিজ্ঞেস করলো, ব্যবস্থা মজবুত তো? মজবুত মানে? পিঁপড়ে ঢোকার পথ নেই। এই তালা স্পেশালি বানানো। অর্জুন মনে মনে হাসল। বাইরে দাঁড়িয়ে থাকা ল্যাংড়া পাঁচুর কাছে কোনো তালাই কিছু নয়। তবে ভরসা এই যে এখন শহরে ওর মতো প্রতিভা দ্বিতীয়টি নেই। আগামীকাল সকালে দেখা করবে কথা দিয়ে অর্জুন বাইরে বেরিয়ে এসে ল্যাংড়া পাঁচুকে 5টা টাকা দিল। যাও, রিক্সা করে চলে যাও। আগে আপনি জানেন না, এই সময় জলপাইগুড়িতে রিক্সা পাওয়া যায় না।
ঠিকই, রাত 9টা মানে রিক্সাওয়ালাদের কাছে মধ্যরাত। ল্যাংড়া পাঁচু বলল, আমি হেঁটেই যাবো, কিন্তু আমার কথা ভুলবেন না বাবু। 5টা টাকা সে নিয়ে নিল। মাথার ভেতরটা যেন লোহা হয়ে গেছে, কিছুই ভাবতে পারছিল না সে। বাইকে স্টার্ট দিতেই হঠাৎ মহাদেব বাবুর কথা মনে পড়ল। মহাদেব সেন, অমলদার বন্ধু, বয়সে অবশ্য অনেক বড়, দীর্ঘদিন মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন। এখন একটা চোখ প্রায় অন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে চলে এসেছেন। খুব পণ্ডিত মানুষ। অর্জুনের মনে হলো মহাদেব বাবুর কাছে যাওয়া দরকার। জলপাইগুড়ি শহরে সন্ধে নামতেই সেটা রাত হয়ে যায়। 9টা বেজে গেলে রাস্তাগুলো খাঁ খাঁ হয়ে যায়। নির্জন রাস্তায় দ্রুত বাইক চালাতে চালাতে অর্জুনের একবার মনে হলো এটা অসময়, মহাদেববাবু ঘুমিয়ে পড়তে পারেন, এখন যাওয়া মানে বিরক্ত করা। কিন্তু একটু মরিয়া হলো সে। বাবুপাড়ায় করলা নদীর ধারে একটা গেটওয়ালা বাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে সে ভেতরে ঢুকলো। বাইরেটা অন্ধকার, কিন্তু ভেতরে আলো জ্বলছে। বেল টিপতেই মহিলা কণ্ঠে প্রশ্ন এলো, কে? আমি অর্জুন। মিনিট খানেকের মধ্যেই ওপরের বারান্দায় আলো জ্বলল। অর্জুন দেখল 16-17 বছরের একটি স্কার্ট পরা মেয়ে ওপর থেকে ঝুঁকে দেখার চেষ্টা করছে। সে জিজ্ঞেস করল, মহাদেব বাবু কি জেগে আছেন? একটু দরকারে এসেছিলাম। আপনি? মেয়েটি ওপর থেকে নেমে আসা আলোয় অর্জুনকে চিনতে পেরে হঠাৎই উচ্ছ্বসিত হলো। ও আপনি? না না, দাদু ঘুমোয়নি এখনো। দাঁড়ান, একটু দাঁড়ান। মেয়েটি অন্তর্হিত হলো। অর্জুন বেশ অবাক। মেয়েটিকে সে আগে কোনোদিন দেখেনি। অমলদার কাজে মহাদেব বাবুর কাছে তাকে কয়েকবার আসতে হয়েছে। মেয়েটি দরজা খুলল। আমি তিস্তা, আপনার কথা খুব জানি। ও, আসুন। তিস্তার পিছনে সে দোতলায় উঠে এসে যে ঘরটিতে ঢুকলো সেখানেই মহাদেববাবু পড়াশোনা করেন। চোখের গোলমাল বেড়ে যাওয়ার পর অবশ্য সেটা বন্ধ হয়েছে। তাকে অপেক্ষা করতে বলে তিস্তা খবর দিতে গেল। মহাদেববাবু এলেন খানিক বাদেই। লুঙ্গির ওপর গেঞ্জি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা। এসে জিজ্ঞেস করলেন, কি খবর অর্জুন বাবু? অর্জুন উঠে দাঁড়িয়েছিল চেয়ার ছেড়ে। একটু বিরক্ত করলাম। নট অ্যাট অল, নট অ্যাট অল। আয় দিদু, এই হলো আমার নাতনি। খুব গোয়েন্দা গল্প ভালোবাসে। শুরু করেছিল এনিট ব্লাইটন, ক্যারোলিন কিন দিয়ে। এখন কোনান ডায়েল শেষ করে আগাথা ক্রিস্টি ধরেছে, থাকে কলকাতায়। মহাদেববাবু নাতনির কাঁধে হাত রাখলেন। তিস্তা বলে উঠল, সত্যি আপনি লন্ডন, নিউ ইয়র্কে গোয়েন্দাগিরি করেছেন? মহাদেববাবু বললেন, যা পড়েছ সব সত্যি। এখন যাও দিদু, আমরা একটু কথা বলি। বেশ অনিচ্ছার সঙ্গে তিস্তা চলে গেলে মহাদেববাবু বসলেন। তোমার দাদা তো আবার উধাও হয়েছেন। বেশ আছে সে, হিংসে হয়। ঈশ্বর আমার চোখ দুটো এমন না করলে কে থাকতো এখানে পড়ে। যাগে, এত রাত্রে এসেছো যখন, তখন নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। হ্যাঁ আছে, কিন্তু তার আগে বলুন, আপনি ঈশ্বর আছেন বলে বিশ্বাস করেন? একটা কিছুর উপর নির্ভর করলে মনে জোর পাওয়া যায়। এই পৃথিবীটার সব কিছু যে নিয়ম মেনে চলে, তার পেছনে যদি কারোর পরিকল্পনা না থাকতো তাহলে সব কিছুই তো এলোমেলো হয়ে যেত। ঈশ্বর থাকার বিপক্ষে যত যুক্তি, থাকার পক্ষে অনেক বেশি যুক্তি দেওয়া যায়। আসলে তিনি আছেন ভাবতেই ভালো লাগে। অর্জুন মহাদেববাবুর চোখের দিকে তাকালো। মোটা কাঁচের আড়ালে চোখ দুটো অদ্ভুত বড়। সে জিজ্ঞেস করলো, আপনার চোখে কি হয়েছে? ছানি পড়লে? মহাদেববাবু হাত নাড়লেন। না ভাই, এটা ছানি নয়, গ্লুকোমা। আমার চোখের ভেতরের কিছু শিরা আজকাল শুকিয়ে গেছে।
চোখের ভেতরের প্রেশারও অ্যাবনর্মালি বেশি। এ জীবনে সারবে না, বরং দিনকে দিন আরো কম দেখতে পাবো। এই সুন্দর পৃথিবীতে অন্ধ হয়ে বেঁচে থাকার কথা ভাবতে বড় কষ্ট হয়। মহাদেববাবুর মুখটাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। অর্জুন জিজ্ঞেস করলো, অপারেশন করালে ঠিক হয় না? হতো, কিন্তু আমার যে আবার বেশি রকমের ব্লাড সুগার আছে। ও তো বলছেই বা কেন, আমার যে স্টেজ, তাতে নিশ্চয় করে কিছুই বলা যায় না। থাকবে, আমার কথা থাক। তা কি উদ্দেশ্যে এখানে এলে তাই শোনা যাক। মহাদেববাবু একটু হাসার চেষ্টা করলেন। অর্জুন বলল, আমি একটু বিপাকে পড়েছি। অমলদা থাকলেও উনি আমাকে আপনার কাছে পাঠাতেন। ব্যাপারটা খুবই অদ্ভুত, আমি অন্তত আগে শুনিনি। মহাদেববাবু বললেন, কে যেন একটা লিখেছে, পৃথিবীর সব রহস্য কোথাও না কোথাও কেউ না কেউ সমাধান করে গেছেন। যেহেতু আমরা সেই সমাধানের সূত্র জানি না, তাই এখনো আমাদের কাছে রহস্যময় বলে মনে হয়। ব্যাপারটা একটু শোনা যাক দেখি। অর্জুন থানায় সন্ধেবেলায় রামচন্দ্রবাবুর সঙ্গে আলাপ হওয়ার পর থেকে সমস্ত ঘটনা পরপর বলে গেল। কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা কোনো কথা শোনার সময় অদ্ভুত একটা ভঙ্গি করেন। মনে হয় নিজেদের শ্রবণেন্দ্রিয় ক্রমশ শক্তিশালী করাই তাঁদের চেষ্টা হয়ে থাকে। অর্জুন চুপ করলে মহাদেববাবু জিজ্ঞেস করলেন, কার ভালো না কি যেন বললে? অসমে যাওয়ার সময় রামচন্দ্রবাবুকে কিছু বলে গিয়েছেন? বোধ হয় না, বললে তো উনি আমাকে বলতেন। বোধ হয় ব্যাপারটা ঠিক নয়। তোমার একটু তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ যদি সুটকেসের বস্তুটা সম্পর্কে কিছু জানিয়ে গিয়ে থাকে, এই ধরো কোত্থেকে তিনি ওটাকে পেলেন, তার কিছু হয়েছে কিনা, তাহলে একটা ধারণা স্পষ্ট হতো। আমি জিজ্ঞেস করিনি, তবে জানা থাকলে রামচন্দ্রবাবু নিশ্চয়ই বলতেন। কার ভালো ওর বাড়িতে এক রাত ছিল? হ্যাঁ। তখন কার ভালোকে কেউ মিডিয়াম হিসেবে ব্যবহার করেনি? এই প্রশ্নটাও আমি করিনি। রামচন্দ্রবাবু সিগন্যাল না কি যেন শুনতে পাচ্ছিলেন, তা তুমি পাওনি? না তো। তোমার সঙ্গে যে লোকটা তালা ভাঙতে গিয়েছিল, সে পেয়েছে? না, পেলে তো বলতো। যন্ত্রটাকে একবার না দেখলে কিছু বলা যাচ্ছে না। এমন হতে পারে এ সবই রামচন্দ্রবাবুর কল্পনা। আজ রাত্রে থানায় ওটা লিখে এসেছো বলছো। যদি এটা সক্রিয় থাকে, তাহলে থানার কোনো চোর অথবা পুলিশের অবস্থা রামচন্দ্রবাবুর মতো হবে। অতএব আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করা যাক। মহাদেববাবু বললেন, আচ্ছা, যন্ত্র বলেই বলছি, মহাকাশের সঙ্গে জড়িত কিছু নয় তো? মহাকাশে তো কোনো যন্ত্র এমনি এমনি ঘুরে বেড়ায় না যে খসে পড়লে পৃথিবীর কোনো মানুষ কুড়িয়ে পাবে। আর যদি বা পড়ে, তাহলে পৃথিবীতে পড়তে যাবে কোন দুঃখে? যদি পৃথিবীতে পড়ে তো ভেঙে চুরমার হয়ে যাবে। অর্জুন উঠে দাঁড়ালো। তাহলে কাল সকালে থানায় গিয়ে খোঁজ নেব। দাঁড়াও, মহাদেববাবু হাত তুললেন। তুমি বললে রাত হলে রামচন্দ্রবাবু যে সিগন্যালটা শোনেন তা ওই যন্ত্রের মধ্যেই মিলিয়ে যায়। তখন তাঁর আর হুঁশ থাকে না। যা উনি করেন তা তাকে দিয়ে অন্য কেউ করায়। হ্যাঁ, উনি তো তাই বলেছেন। তোমার সঙ্গে তো বাইক আছে। হ্যাঁ, কিন্তু বাইকে বসার সাহস আমার নেই। নইলে তোমার সঙ্গে গিয়ে রামচন্দ্রবাবুকে একবার এই রাত্রে দেখে আসতাম। বেশি রাত তো হয়নি।
আপনি যদি আমার পিছনে বসেন তাহলে আমি খুব সাবধানে চালাতে পারি। না না, তুমি বরং রিক্সা ডাকো। মহাদেববাবু যে অত রাত্রে অর্জুনের হাত ধরে বের হচ্ছেন তা ওর বাড়ির লোকেদের পছন্দ ছিল না। অনেকেই মুখের ওপরে আপত্তি জানালেন। তিস্তা বায়না ধরল যে সে সঙ্গে যাবে, কিন্তু মহাদেববাবু কারো কথা কানে তুললেন না। তিনি যখন তৈরি হচ্ছিলেন তখন অর্জুন জলপাইগুড়ির রাত্রের রাস্তায় রিক্সা খুঁজছিল। যেহেতু 9টা বেজে গেছে, একটাও রিক্সা চোখে পড়ছিল না। সে খুব হতাশ হয়ে মহাদেববাবুর গেটের সামনে ফিরে আসতেই শুনল বৃদ্ধ বলছেন, এ কে? আমি অর্জুন। ও, রিক্সা পেলে না? না। রাজবাড়ি তো বেশি দূরে নয়, চলো হেঁটেই যাই। অন্তত 1.5 কিলোমিটার পথ। এমন কি বেশি? তোমার বাইকের চেয়ে হাঁটতে অনেক আরাম হবে। নির্জন জলপাইগুড়ির রাস্তায় হাঁটতে ভালো লাগছিল অর্জুনের। নিজের বাইকটাকে সে মহাদেববাবুর বাড়ির গেটের ভেতর ঢুকিয়ে রেখে এসেছিল। মহাদেববাবু হঠাৎ বললেন, জানো, আমাদের বাংলা ভাষায় মহাকাশ নিয়েও গল্প উপন্যাস লেখা হচ্ছে। কিন্তু সেদিন একটা কাহিনী শুনলাম যা আমাকে খুব চমকে দিয়েছে। মহাদেববাবু যে আন্দাজে হাঁটছেন তা বুঝতে পেরেই অর্জুন তাঁর হাত ধরল। দুপাশে বাড়ি ঘর, দোকানের আলো নিভে গেছে। মাঝে মাঝে 2-1টা রিক্সা দেখা গেলেও তারা যাত্রী নিয়ে পাঁই পাঁই করে ছুটছে। হাঁটতে হাঁটতে মহাদেববাবু গল্পটা শোনালেন। এক ভদ্রলোকের হার্ট ব্লক হয়েছিল, কিন্তু তার শরীরের যা অবস্থা তাতে অপারেশন করা সম্ভব ছিল না। অনেক ভাবনা চিন্তার পর সার্জেন এবং তার সহকারী নিজেদের শরীরে যে ইঞ্জেকশন নিলেন তাতে তাঁদের শরীর ছোট হয়ে গেল। একটা ছোট্ট ক্যাপসুলের মধ্যে ঢুকে পড়লেন তাঁরা। তারপর সেই ক্যাপসুলটাকে ইঞ্জেকশনের সাহায্যে ভদ্রলোকের ধমনীতে ঢুকিয়ে দেওয়া হলো। ধরা যাক 24 ঘন্টার মধ্যে যা করার করতে হবে সার্জেনকে, তারপরে ওই ক্যাপসুল গলে যাবে। এই পর্যন্ত বলে মহাদেববাবু জিজ্ঞেস করলেন, কে আজগুবি বলে মনে হচ্ছে? একটু। লেখক সামান্য লাইসেন্স নিয়েছেন। আজ থেকে 50 বছর আগে লোকে চাঁদে হেঁটে বেড়ানোটাকে আজগুবি বলেই মনে করত। কি বলো? তারপর হাঁটতে হাঁটতে অর্জুন জিজ্ঞেস করলো, ধমনী বেয়ে ক্যাপসুলের চেপে লোক দুটো পথ হারিয়ে ফেলল। ওরা প্রথমে গেল স্টমাকে, তারপর লিভারে, নানা জায়গায় ঘুরে ওরা যখন হার্টে পৌঁছলো তখন অনেক নাটক হয়ে গেছে। কিন্তু হাতে তো সময় বেশি নেই। সেইভাবে ওরা হৃদযন্ত্রে প্রবেশ করলো। খুদে খুদে যন্ত্রপাতির সাহায্যে ওরা অপারেশনের পুরো কাজটা শেষ করলো। হাতে বেশি সময় নেই, কিন্তু বেরিয়ে আসার পথ ওরা খুঁজে পাচ্ছিল না। কি করে ওরা বের হলো বলতে পারো? মহাদেববাবু প্রশ্ন করলেন। অর্জুন ভেবে পেল না। ওরা তখন রাজবাড়ির গেট পেরিয়ে যাচ্ছে। মহাদেববাবু বললেন, পেশেন্টের চোখের জলের সঙ্গে ওদের ক্যাপসুল বেরিয়ে আসা মাত্র গলে গেল। বেরোবার ওই একটি মাত্র পথই ছিল। দারুণ গল্প, পড়তে পড়তে শিরদাঁড়া সোজা হয়ে যায়। অর্জুন বলল, এই বাড়ি। রামচন্দ্র রায়ের বাড়ির সদর দরজা বন্ধ, জানলাগুলোও, কিন্তু ভেতরে আলো জ্বলছে। অর্জুন কড়া নাড়ল। ভেতর থেকে কোনো শব্দ ভেসে এলো না। দ্বিতীয়বারের পর গলা পাওয়া গেল। অর্জুন নিজের পরিচয় দেওয়ার পর দরজাটা খুলল। খালি গায়ে লুঙ্গি পরে রামচন্দ্র রায় তাদের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। যেন তার বুঝতে সময় লাগলো। শেষমেশ বললেন, ও, আমি ভাবলাম আসুন আসুন, আমি শুয়ে পড়েছিলাম আসলে। কথাগুলো বেশ জড়ানো। অর্জুন বলল, আমি খুবই দুঃখিত যে আপনার ঘুম ভাঙিয়ে। হাত নাড়লেন রামচন্দ্রবাবু। আরে ঘুমোইনি, কিছুতেই ঘুম আসছিল না, শুয়েছিলাম। প্রতি রাত্রে যা হয়
আজ সেসব হয়নি। এমনকি সেই সিগন্যালিং সাউন্ডটাও কানের পর্দা থেকে উধাও। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যেন কিছু একটা হবে, কিন্তু হচ্ছে না। টেনশন বাড়ছে কিন্তু ঘুম আসছে না। আপনি তো তাই চেয়েছিলেন। মোটেই নয়। ওরা আমাকে দিয়ে কোনো অপরাধ করাক এটা আমি চাইনি, কিন্তু আমার কাছ থেকে চলে যাক এটা কখনো ভাবিনি। সুটকেসটাকে কোথায় রেখেছেন বলুন তো? এবার মহাদেব বাবু কথা বললেন। নমস্কার, আমার নাম মহাদেব সেন। চোখে দেখি না বলাই সঙ্গত। অর্জুন বাবুর সঙ্গে তবু এলাম। আপনার মনে হচ্ছে সুটকেসটা এখানে থাকলে সুবিধে হতো? রামচন্দ্র রায় বললেন। নিশ্চয়ই। কার ভালো যে আমার এত বড় উপকার করেছে তা তো আগে বুঝিনি। ওরা ওই সুটকেসটার জন্যই রোজ রাত্রে এই বাড়িতে আসতো। এ কারা? মহাদেব সেন জিজ্ঞেস করলেন। আমি জানি না, কিন্তু তাদের উপস্থিতি টের পেতাম। বেশ ভালো লাগতো। এবার অর্জুন বলল। ভালো লাগতো? আপনি আগে একবারও বলেছেন সে কথা। থানায় গিয়েছিলেন এর বিরুদ্ধে ডায়েরি করতে, তাহলে কি করে ভালো লাগতো? বলে বোঝাতে পারছি না। ওদের উপস্থিতি আমার ভালো লাগতো, কিন্তু ওরা যদি আমাকে দিয়ে কোনো অন্যায় কিছু করিয়ে নেয় তাই ভয়ও লাগতো। সুটকেসটা কোথায়? রামচন্দ্র রায় বেশ উদ্বিগ্ন। ওটা ঠিক জায়গায় আছে। আমরা আপনার সঙ্গে এই ব্যাপারেই কথা বলতে এসেছি। একটু বসতে পারি? উনি অনেকটা পথ হেঁটে এসেছেন। অর্জুন বলল। বোঝা গেল অনিচ্ছা প্রবল, তবু বসতে বললেন রামচন্দ্র রায়। বসাটা দরকার ছিল মহাদেব বাবুর। তিনি একটু আরামসূচক শব্দ করে জিজ্ঞেস করলেন, সুটকেসটা যে এত জরুরি তা আপনি আগে জানতেন? না, ওটা পড়ে থাকতো ঘরের কোণে। আপনার বন্ধু আপনাকে দিয়েছিল? দেয়নি, রেখে গিয়েছিল। বলেছিল যে অসম থেকে ফেরার পথে নিয়ে যাবে। যে রাত্রে তিনি এ বাড়িতে ছিলেন সেই রাত্রে কোনো ঘটনা ঘটেছিল? মানে ওই সিগন্যালিং সাউন্ড, কারো আসার অনুভূতি? মহাদেববাবু প্রশ্ন করে যাচ্ছিলেন। না, একদমই হয়নি। কার ভালো চলে যাওয়ার পরের রাত থেকেই এটা শুরু হয়েছে। যাওয়ার দিন উনি কি সুটকেসটা খুলেছিলেন? রামচন্দ্রবাবু মনে করার চেষ্টা করলেন, তারপর মাথা দোলালেন। না, কেউ নিজের সুটকেস খুলছে কিনা তা মুখ বাড়িয়ে দেখা অভদ্রতা। আমি তো দেখিনি। কার ভালো আপনাকে যন্ত্রটা সম্পর্কে কিছু বলে গিয়েছেন? না তো। মিস্টার রায়, এখন কি মনে হচ্ছে আপনি রোজ রাত্রে একটা নেশার মধ্যে ছিলেন, কিন্তু আজ যেন সেই নেশার বস্তুটি পাচ্ছেন না? হ্যাঁ, ঠিক তাই। আমার ঘুম আসছে না। যারা আপনার কাছে আসে বলে মনে হয় তাদের কোনো কথা আপনার মনে আছে? তারা তো কোনো কথা বলে না। মহাদেব সেন এবার উঠে দাঁড়ালেন। চলি, অনেকটা পথ ফিরতে হবে। রামচন্দ্র রায় বললেন। কিন্তু সুটকেসটাকে আমার চাই এখনই। এখনই দেওয়া সম্ভব নয়। অর্জুন উঠে দাঁড়ালো। কেন? ওটাকে থানার সিন্ধুকে রেখে এসেছি। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক ভেঙে পড়লেন। ও, কি দুর্মতি হয়েছিল আমার। থানায় গিয়ে আমার কাল হলো। ওহো! মহাদেব সেনের হাত ধরে অর্জুন বেরিয়ে আসতেই
লটারির মতো একটা রিক্সা পেয়ে গেল। রোড স্টেশনে তার রিক্সা খারাপ হয়ে যাওয়ায় এত রাত পর্যন্ত আটকে পড়েছিল। মহাদেব সেন আর অর্জুন সেই রিক্সায় বসে শহরের দিকে হু হু করে চলে আসছিল। অর্জুন জিজ্ঞেস করল, কিছু বুঝলেন? এক বিন্দুও নয়। বুঝবে তো তুমি, আমার কাজ প্রশ্ন করে যাওয়া। আমরা কি থানার রাস্তায় যাচ্ছি? থানা? আপনি এখন বাড়িতে ফিরবেন না? নিশ্চয়ই, তবে তার আগে একবার থানার ব্যাপারটা শুনে যেতে চাই। বুঝলাম না। রাত অনেক হয়েছে, থানার লোকজন সিগন্যালিং সাউন্ড শুনতে পাচ্ছে কিনা, অথবা ওদের কারো রামচন্দ্র রায়ের মতো অবস্থা হলো কিনা, এটা জানা খুব দরকার। অর্জুন রিক্সাওয়ালাকে থানার দিকে যেতে বলল। লোকটা আপত্তি করলো, ওর বাড়ি থানা থেকে অনেক দূরে, সে বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না। থানায় পৌঁছে মহাদেব সেন নামতে চাইলেন না, তিনি রিক্সায় বসে রইলেন। অর্জুন নামল। পাহাড়ায় থাকা সেপাইরা জানালো অবনীবাবু ফিরেছেন, তিনি এখন নিজের কোয়ার্টার্সে আছেন। সেকেন্ড অফিসার শঙ্করবাবু এত রাত্রে অর্জুনকে দেখে অবাক। কি হলো মশাই? কিছুই হয়নি। আপনাদের নতুন কোনো খবর আছে? পুলিশের আবার নতুন খবর? সব সময়ই খবর। কি ব্যাপার বলুন তো? একবার ভল্টের সামনে নিয়ে যাবেন? নিশ্চয়ই, কিন্তু রহস্য কিছু আছে বলে মনে হচ্ছে। অর্জুন আর কথা না বাড়িয়ে শঙ্করবাবুকে অনুসরণ করলো। ভল্টের দরজায় তেমনই তালা ঝুলছে। সে জিজ্ঞেস করলো, এখানে যারা আছে তাদের আচরণে কোনো পরিবর্তন এসছে? না, আর পরিবর্তনই বা হবে কেন? একটা কারণ ছিল। কেউ কোনো শব্দ শুনতে পাচ্ছে কি? মেটালিক টোন? আমি তো শুনিনি। কেউ শুনলে নিশ্চয়ই বলতো। আপনি শুনেছেন? অর্জুন হেসে ফেলল। না, চলুন। কি ব্যাপার, এসব প্রশ্ন করছেন কেন? যে ভদ্রলোকের কাছে এই সুটকেসটা ছিল তিনি শুনতে পেতেন। লোকটা নিশ্চয়ই নেশা ভাঙ করত। জলপাইগুড়িতে এরকম লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আরে মশাই, এক ভদ্রমহিলা রোজ রাত্রে ভূত দেখছেন। গিয়ে জানলাম একটা মাটির পেঁচা মেলা থেকে কেনার পর থেকেই নাকি ওই কাণ্ড শুরু হয়েছে। বললাম ভেঙে ফেলুন, কিন্তু তা করবে না। জোর করে সেটাকে করালাম। ফেলে দিতে ভূত দেখা বন্ধ হলো। বুঝুন। তা কিসে এলেন? বাইক কোথায়? রিক্সায় এসেছি, সঙ্গে একজন বিশিষ্ট মানুষ আছেন। বিশিষ্ট মানুষ? কে? মহাদেব সেন। শঙ্করবাবু সম্ভবত মহাদেববাবু সম্পর্কে বিশেষ কিছু জানেন না, কিন্তু তিনি অর্জুনের সঙ্গে গেট পর্যন্ত এলেন। দূর থেকেই রাস্তার আলোয় অর্জুনের চোখে পড়ল রিক্সার ওপর মহাদেব সেন দু হাতে কান চেপে বসে আছেন। মাথায় যন্ত্রণা হচ্ছে নাকি ভদ্রলোকের? নিজেকে অপরাধী বলে মনে হলো। এত রাত্রে ওকে বিব্রত করা ঠিক হয়নি। কাছে পৌঁছে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? অদ্ভুত চোখ করলেন মহাদেব সেন। অর্জুন, আমি বুঝতে পারছি না, কিন্তু আমার কানের পর্দায় একটানা একটা সাউন্ড বিপ বিপ করে বেজে যাচ্ছে। কখনো রেডিও খোলার আগের শব্দের মতো টানা। মাই গড, তুমি কিছু শুনতে পাচ্ছ? হতভম্ব অর্জুন বলল, না তো। এই রিক্সাওয়ালাটাও পাচ্ছে না। আপনি পাচ্ছেন ভাই? শঙ্করবাবু হাঁ হয়ে শুনছিলেন। মুখ বন্ধ করে দ্রুত মাথা নেড়ে না বললেন। সেটা ভালো করে দেখতে পেলেন না মহাদেব সেন। বুঝতে পেরে অর্জুন বলল, উনিও কিছু শুনতে পাচ্ছেন না? মহাদেব সেনকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল। অর্জুন বলল, ঠিক আছে, চলুন, বাড়িতে গিয়ে রেস্ট নেবেন। মাথা নাড়লেন মহাদেব সেন। না ভাই, মিস্টার রায় যা বলেছেন, অবিকল সেই আওয়াজ খুব দূর থেকে আসছে, যেন ক্ষীণ, কিন্তু কানে পৌঁছে যাচ্ছে। রিক্সাটা এখানে দাঁড় করানো মাত্র ওটা কানে পৌঁছেছে। ব্যাপারটা আমার দেখা উচিত।
শঙ্করবাবু বললেন, স্যার, আপনি বোধহয় ঠিক সুস্থ নন। রামেশ, চোখে দেখতে না পাওয়া ছাড়া আমার কোনো প্রবলেম নেই। মহাদেব সেন রিক্সা থেকে নামার চেষ্টা করছেন দেখে অর্জুন এগিয়ে গিয়ে তাকে ধরল। মহাদেব সেন মাটিতে দাঁড়িয়ে বললেন, আমাকে থানার দিকে এগিয়ে নিয়ে চলো। রিক্সাওয়ালা এতক্ষণ এসব কাণ্ড দেখছিল, এবার বলল তাকে ছেড়ে দিতে। এমনিতেই প্রচুর রাত হয়ে গিয়েছে, তার উপর ভুতুড়ে ব্যাপারে সে নেই। অর্জুনের আপত্তি ছিল, কিন্তু শঙ্করবাবু বললেন, এখানে এসে পড়েছেন যখন, তখন কোনো প্রবলেম নেই। গাড়ি করে ওকে পৌঁছে দিয়ে আসবো। ভাড়া মিটিয়ে দিয়ে মহাদেব সেনের পাশে এসে দাঁড়াতেই তিনি বললেন, অর্জুন বাবু। হ্যাঁ বলুন। মনে করে দেখো তো, তোমার সঙ্গে কথা বলতে বলতে মিস্টার রায় এরকম শব্দ শুনতে পেয়েছেন কিনা। হ্যাঁ, উনি পাচ্ছিলেন। গুড। এখনো আমার বোধ বুদ্ধি ঠিক আছে। মিস্টার রায় তোমাকে বলেছেন একটা সময় তার কোনো হুঁশ থাকতো না। সেই অবস্থা যদি আমার হয়, তাহলে একটু লক্ষ্য রেখো। আমি চেষ্টা করব আমার হুঁশ ঠিক রাখতে। কিন্তু এই সুটকেসটা কোথায় রেখেছ? মহাদেব সেনের চোখ এখন একেবারেই বন্ধ, কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছিল ওর ভেতরে কিছু একটা ঘটে যাচ্ছে। মাটির তলার ঘরে, অর্জুন জবাব দিল। আমাকে সেখানে নিয়ে চলো। আমি তো নিয়ে যেতে পারবো না। জায়গাটা বাইরের মানুষের যাওয়ার নিষেধ, যদি না এরা অনুমতি দেন। শঙ্করবাবু, উনি একবার ভল্টের সামনে যেতে চান, নিয়ে যাবেন? অর্জুন প্রশ্ন করাতে শঙ্করবাবু তার দিকে মুখ ফেরালেন। তার চোখে মুখে বিস্ময়। মহাদেব সেনের ওই পরিবর্তনের কারণ তিনি বুঝতে পারছেন না। থানায় যারা পাহারা দিচ্ছিল সেই সেপাইরাও কাছাকাছি এসে যেন মজা দেখছে। শঙ্করবাবু চাপা গলায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো, ভূতে ভর করেছে নাকি? কথাটা চাপা স্বরে হলেও মহাদেব সেনের কানে গেল, তার গলা শোনা গেল। অর্জুন, ওর কথাগুলো শুনতে পেয়েছি। তার মানে আই অ্যাম ইন ফুল সেন্স। ভূতে ভর করলে সব কথা বলতে পারতাম না মশাই, ঠিক কি না? শঙ্করবাবু চটপট বলে উঠলেন, ঠিক কথা। অর্জুনবাবু, আমি একবার বড় সাহেবকে জিজ্ঞেস করে আসি। যদি কিছু হয়ে যায়, মানে আমার একটু ঝুঁকি থাকছে তো। অর্জুন বলল, এত রাত্রে ভদ্রলোককে ঘুম থেকে তুলবেন? আমরা তো আর কিছুই করছি না, শুধু দরজা পর্যন্ত যাচ্ছি, আবার ফিরে আসব। শঙ্করবাবু আরেকটু ইতস্তত করে বললেন, ঠিক আছে, তবে অন্য কিছু হলে কিন্তু আপনি আমার কথা বড় সাহেবকে বলবেন। আমি অবশ্য ওকে বলেছি যে আপনি এসে একটা সুটকেস রেখে গেছেন। উনি জিজ্ঞেস করলেন কিসের সুটকেস। আমি বললাম সম্ভবত দামি জিনিস আছে। তাহলে তো ওকে জানানো হয়েই গেছে। চলুন, আপনার কোনো অসুবিধা হবে না। ওরা যত এগোচ্ছিল তত নিচু স্বরে মহাদেব সেন বলছিলেন, খুব খুব জোরে বাজছে। রায় তো ঠিকই বলেছে, কোনো আজগুবি ভূত প্রেত নয়, একেবারে মাথার ভেতরে যেন হ্যামারিং করছে। বন্ধ দরজার সামনে ওরা যখন এসে দাঁড়ালো তখন মহাদেব সেনের মুখ চোখ বেশ উত্তেজিত। ওই ঘরের ভেতর সুটকেসটা আছে। মহাদেব সেন সজোরে দরজায় ঘুষি মারলেন। শঙ্করবাবু বলে উঠলেন, আরে আরে, করছেনটা কি? তালা দেওয়া আছে, কাল সকালের আগে ওটা খোলা যাবে না। আরে আপনার হাতে লাগবে তো। ও অর্জুন বাবু, সামলান ওকে। অর্জুন মহাদেব সেনের হাত ধরল। আপনি আহত হবেন। ওই হব, আই মাস্ট সি দ্য সুটকেস। কি আরাম। কথাগুলো জড়িয়ে যাচ্ছিল ওর, চোখ মুখ পাল্টে যাচ্ছিল। শঙ্করবাবুর ইঙ্গিতে পাহারাদাররা ছুটে এসে মহাদেব সেনকে জড়িয়ে ধরল।
একজন একটা দড়ি এনে ভালো করে বাঁধতে যাচ্ছিল, কিন্তু অর্জুন তাকে বাধা দিল। না, ওটা করবেন না, ধরাধরি করে ওকে বরং বাইরে নিয়ে চলুন। ওরা যখন মহাদেব সেনকে জোর করে তুলে ওপরে নিয়ে যাচ্ছিল, তখন শঙ্করবাবু ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, সুটকেসটার ভেতরে ভূত আছে নাকি? হ্যাঁ, ভদ্রলোকের ওপর তো ভর করে ফেলেছে মনে হচ্ছে। আপনি তো ওসবে বিশ্বাস করেন না। করতাম না, কিন্তু চোখের ওপর দেখছি। ওপরে এসেও সেপাইরা মহাদেব সেনকে সামলাতে পারছিলেন না। তিনি যেন প্রচণ্ড শক্তির অধিকারী। এখন সেপাইরা কি করবে বুঝতে পারছে না। অর্জুন ওকে বোঝাতে গেল, আপনি শান্ত হন, কি করছেন? মহাদেব সেন এমন সব শব্দ উচ্চারণ করতে লাগলেন যা অর্জুন এই জীবনে শোনেনি। এমনিতে দৃষ্টিশক্তি প্রায় নেই, কিন্তু এখন তাকে দেখে ওসব মনেই আসছে না। চিৎকার চেঁচামেচিতে অবনীবাবুর ঘুমও ভেঙে গেল। তিনি নেমে এলে অর্জুন তাকে সব কথা জানালো। ব্যাপারটা পরীক্ষা করার জন্য অবনীবাবু নিজে একবার ভল্টের দরজা থেকে ঘুরে এলেন। তাঁর আচার আচরণে কোনো পরিবর্তন হলো না। ওপরে এসেই অবনীবাবু মহাদেব সেনের বাড়িতে একজন সেপাইকে পাঠালেন খবর দিতে, আর টেলিফোনে ডাক্তার দাসকে থানায় আসতে বললেন। দুটো হাত পিছন দিকে শক্ত করে ধরে মহাদেব সেনকে একটা চেয়ারে জোর করে বসিয়ে রাখা হয়েছিল। অর্জুনের খুব কষ্ট হচ্ছিল। এই বৃদ্ধ অসুস্থ মানুষটিকে সে কোন সমস্যায় জড়িয়ে দিল। মিনিট কুড়ির মধ্যে প্রায় একই সঙ্গে মহাদেব সেনের ছেলে এবং বৌমা আর ডক্টর দাস এসে গেলেন। মহাদেব সেনের ছেলে সুব্রত সেন এখানকার কলেজের অধ্যাপক। বাবার ওই অবস্থা দেখে তিনি তো অবাক। কি করে এমন হলো প্রশ্ন করাতে অর্জুন খুব দুঃখের সঙ্গে ব্যাপারটা জানালো। ভদ্রলোক বললেন, খুব অন্যায় করেছেন বাবাকে এত রাত্রে নিয়ে এসে। এই বয়সে কি হয়ে গেল বলুন তো? সুব্রত সেনের স্ত্রী অনেকটা বাস্তব কথা বললেন। বাবা না চাইলে কেউ কি ওকে নিয়ে যেতে পারে? তাছাড়া উনি কি করে জানবেন যে এমন হবে? ডাক্তার দাসকে মহাদেব সেন পরীক্ষা করতেই দিলেন না। যতবার তিনি কাছে যাচ্ছেন ততবার যেন তাঁর ওপরই আক্রোশ পড়ছে। শেষ পর্যন্ত ডাক্তার দাস বললেন, মনে হচ্ছে কোনো কারণে ওর নার্ভাস সিস্টেমে গোলমাল হয়েছে। এখনই কড়া ঘুমের ওষুধ দেওয়া উচিত। আপনারা জোর করে ধরুন তো, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। তাই করা হলো। মহাদেব সেনের শরীরে প্রচণ্ড শক্তি। এখন তবু সবাই মিলে জোর করে তাকে এমনভাবে ধরল যাতে ডক্টর দাস ইঞ্জেকশন দিতে পারেন। কিন্তু আশ্চর্য, তাতেও কাজ হলো না। ভদ্রলোক রীতিমতো অবাক। বললেন, কোনো মানুষ এই ইঞ্জেকশনের পর মিনিট 5 জেগে থাকতে পারে না। এর কি হলো? রাতটা ওইভাবেই কাটল। ভোর যত এগিয়ে এলো তত নেতিয়ে পড়তে লাগলেন মহাদেব সেন। সূর্য ওঠার আগে তিনি একদম শিশুর মতো ঘুমিয়ে পড়লেন। তার মুখ চোখ শান্ত হয়ে এলো। অবনীবাবু বললেন, এখন ওকে বাড়িতে নিয়ে গেলে ঘুম ভেঙে যেতে পারে। এই ঘরেই আমি বিছানা করে দেওয়ার ব্যবস্থা করছি। শঙ্করবাবু, আপনি দেখবেন কেউ যেন এখানে না ঢোকে। মহাদেব সেনের মতো নামী বিজ্ঞানীর কোনো ক্ষতি হোক তা আমরা চাই না। কয়েক মিনিটের মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। মহাদেব সেন এখন আরামে ঘুমোচ্ছেন। ডক্টর দাস পরীক্ষা করে দেখলেন ওর পালস এবং হার্ট নর্মাল। ভয়ের কোনো কারণ নেই। ঘুমের স্তর পরীক্ষা করে ভদ্রলোক শুধু বললেন, আশ্চর্য, মনে হচ্ছে আমি যেন এইমাত্র ইঞ্জেকশন দিয়েছি। ওহ, কি কাণ্ড। মিসেস সেন চলে গেলেন। বললেন, কাউকে পাঠিয়ে দিলে তুমি যেও। সুব্রত সেন মাথা নাড়লেন। তাকে তখনও অর্জুনের ওপর সদয় মনে হচ্ছিল না। অবনীবাবু বললেন, চলুন দরজাটা ভেজিয়ে দিয়ে আমরা বাইরে যাই। অর্জুনবাবু, অনেক ঝড় গেল, আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম করুন। অর্জুন মাথা নাড়ল। অসম্ভব, আমার জন্যেই ওর এই দশা। উনি যতক্ষণ না সুস্থ হয়ে কথা বলছেন ততক্ষণ আমার ঘুম আসবে না। বেশ,
তাহলে চলুন আমরা একটু চা পান করি। ওরা দরজা ভেজিয়ে বাইরে এলো। অবনীবাবু একজনকে ডেকে চায়ের কথা বললেন। সবে ভোর হচ্ছে। হঠাৎ অর্জুনের নজরে এলো থানার গেট পেরিয়ে রামচন্দ্র রায় বেশ ইতস্তত ভাব নিয়ে ঢুকছেন। এই সময় ওকে এখানে দেখবে ভাবেনি সে। রামচন্দ্র রায় অর্জুনকে দেখতে পেয়ে ইশারায় ডাকলেন। অবনীবাবু বললেন, আরে এই ভদ্রলোকই তো গতকাল সন্ধ্যাবেলা আমার কাছে এসেছিলেন, তাই না অর্জুনবাবু? হ্যাঁ উনি। দাঁড়ান দেখি কেন ডাকছেন। অর্জুন এগিয়ে গেল। রামচন্দ্র রায় দাঁড়িয়েছিলেন। অর্জুন কাছে গিয়ে বলল, সুপ্রভাত। ও হ্যাঁ, সুপ্রভাত। ভদ্রলোককে আজ আরো বয়স্ক দেখাচ্ছিল। কি ব্যাপার? আপনার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে শুনলাম যে কাল রাত্রে নাকি আপনি ফেরেননি। এখন মা বাড়িতে নেই, কদিনের জন্য এক পিসির বাড়িতে গিয়েছিলেন। কাজের লোকটি নিশ্চয়ই চিন্তা করবে না। অর্জুন তাই গত রাত্রে বাড়িতে কোনো খবর দেয়নি। হঠাৎ কোনো প্রয়োজন হয়েছিল? হ্যাঁ, আমার সুটকেসটা ফেরত দিন। আপনি বলেছেন ওটা কার ভালোর? কার ভালো তো আমারই বন্ধু, আর সে ওটা আমার কাছে রেখে গিয়েছিল। অতএব ওর সম্বন্ধে যাবতীয় দায়িত্ব আমার। দয়া করে ফেরত দিন। প্রায় মিনতি করলেন রামচন্দ্র। দেখুন ওটার অস্তিত্ব আছে তাই আমরা জানতাম না। আপনি নিজে এসে থানায় কথা না বললে এসব কিছুই হতো না। কিন্তু নিজের অজান্তে আপনি একটা ভালো কাজ করেছেন। আপনার কাছে সুটকেসের ভেতরে যে যন্ত্রটি ছিল তার রিয়াকশান সব মানুষের ওপর পড়ে না। আমি ল্যাংড়া পাঁচু, থানার অফিসার অথবা সেপাইরা ওর রিয়াকশান থেকে মুক্ত। অথচ কাল যে ভদ্রলোক আমার সঙ্গে আপনার বাড়িতে গিয়েছিলেন তিনি আক্রান্ত হয়েছেন। সারা রাত ওর যে কষ্ট হয়েছে তা আমি দেখেছি। মনে হয় আপনারও একই কষ্ট হতো। এখন ওই যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত আমরা আপনাকে ফেরত দিতে পারি না। অর্জুন বলল। অবনীবাবু ততক্ষণে কাছে এসে পড়েছিলেন। জিজ্ঞেস করলেন, আপনার ওই বন্ধু ওই যন্ত্রটি কোথায় পেয়েছেন তা কি আপনাকে বলেছেন? নীরবে মাথা নেড়ে না বললেন রামচন্দ্রবাবু। একটা অদ্ভুত জিনিস বেআইনিভাবে আপনি রাখতে পারেন না। রামচন্দ্রবাবুর কাছে এসব কথা যাচ্ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের কারোর কিছু হয়নি? আর সেই ভদ্রলোকের অবস্থা আমার মতো হয়ে গেল? একবার তাকে দেখতে পারি? না, উনি এখন ঘুমোচ্ছেন, অবনীবাবু বললেন। আচ্ছা, আমিও সকাল থেকে দুপুর পর্যন্ত মরার মতো ঘুমোতাম। আপনারা আমার সর্বনাশ করেছেন। এই কদিন বাতের ব্যথাটাও ছিল না আমার, আজ আবার ফিরে এসেছে। ওটা না পেলে আজ আমি আত্মহত্যা করব। রামচন্দ্র রায় বললেন। অর্জুন বৃদ্ধকে বলল, ওই সিগন্যাল শোনা ঘোরের মধ্যে থাকা আপনার নেশা হয়ে গেছে বলে মনে হচ্ছে। একটা রাত না পেয়ে আপনি এসব কথাও ভাবতে পারছেন। অথচ আপনি নাবিক ছিলেন, কত কষ্ট পরিশ্রম করেছেন, জীবন দেখেছেন। একটা সাধারণ নেশাখোরের কথা আপনার মুখে কি মানায়? ওহ, কি করে বোঝাবো যে ওটা কি ধরনের নেশা? আপনি তো ওই নেশায় আক্রান্ত হয়ে কাউকে খুন করতে পারতেন। হ্যাঁ, ঠিক, সব ঠিক। রামচন্দ্র রায় মাথা নাড়লেন। তবু? আর কোনো তবু নয়। আমরা পরীক্ষা করে দেখতে চাই যন্ত্রটাকে। দরকার হলে সরকারকে জানাতে হবে। এরকম হচ্ছে কেন? চিংড়ি মাছ খেলে সবার ভালো লাগে, আবার কারো কারো শরীরে এমন অ্যালার্জি বের হয় যে সে দ্বিতীয়বার খায় না। তার শরীরের গঠনের সঙ্গে ওই মাছ মেলে না। মনে হচ্ছে আপনার বন্ধুর দেওয়া এই যন্ত্রটি সব মানুষকে আক্রমণ করে না। কোনো কোনো মানুষের মস্তিষ্কে এমন কিছু কোষ আছে যা ওর পছন্দ। বোঝাই যাচ্ছে তাদের সংখ্যা খুব অল্প।
আপাতত আপনি আর মহাদেব বাবু একই গোত্রের। এখন আপনি বাড়ি ফিরে যান। মহাদেব বাবুর ঘুম ভাঙলে মনে হয় কিছু জানা যেতে পারে। অর্জুন তার লাল বাইকটির কথা ভাবল। সেটা মহাদেব সেনের বাড়ির সামনেই পড়ে আছে গত রাত থেকে। সে অবনীবাবুদের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলো। সমস্ত রাত অদ্ভুত টেনশনে কাটিয়ে এখন বেশ অবসন্ন মনে হচ্ছে নিজেকে। ঘুম হয়েছিল কি হয়নি, ঘন্টা তিনেক বিছানায় শুয়ে স্নান সেরে কিছু মুখে দিয়ে অর্জুন যখন থানায় ফিরে এলো তখন ঘড়িতে 10:30। শঙ্করবাবু তাঁর বাসস্থানে এখনো ঘুমোচ্ছেন। অবনীবাবু এসপির বাংলোয় গিয়েছেন। অর্জুন জানল মহাদেব সেনের ঘুম এখনো ভাঙেনি। সে বারান্দা দিয়ে এগোতেই তিস্তাকে দেখতে পেল। একজন বয়স্কা মহিলার সঙ্গে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই তিস্তা হাসল। গুড মর্নিং। অর্জুন বলল, সুপ্রভাত। উনি কি এখনো ঘুমোচ্ছেন? হ্যাঁ, পুলিশটা বলল না জাগলে ভেতরে যাওয়া নিষেধ। কাল কখন আপনি মোটর বাইক নিয়ে গেলেন আমি টেরই পেলাম না। তিস্তা হাসল। আপনারা এখানে দাঁড়িয়ে না থেকে ভিজিটার্স রুমে গিয়ে বসতে পারেন। অর্জুন কথা শেষ করতেই ডাক্তার দাসকে আসতে দেখা গেল। তিনি বললেন, কি ব্যাপার, উনি কেমন আছেন? ঘুম ভেঙেছে? অর্জুন বলল, বোধহয় না। ডাক্তার দাস ঘড়ি দেখলেন। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে। চলুন একবার দেখে আসি। ডাক্তার দাসের পেছন পিছন ওরা ভেতরে ঢুকলো। মহাদেব সেন সেই একই ভঙ্গিতে ঘুমোচ্ছেন, মুখ খুব প্রশান্ত। ডাক্তার দাস তাঁর হাত তুলে পালস দেখতে লাগলেন। এই সময় চোখ খুললেন মহাদেব সেন। তাঁর মাথার পাশে তিস্তারা দাঁড়িয়েছিল, পায়ের কাছে অর্জুন। সে দেখল মহাদেব সেনের মুখে বিস্ময় ফুটে উঠেছে। তিনি বললেন, কে ব্যাপার, হে তুমি এখানে? ডাক্তার দাস জিজ্ঞেস করলেন, কেমন বোধ হচ্ছে এখন? এবার মহাদেব সেন বাকিদের দেখলেন। তিস্তা ঝুঁকে পড়ল। কেমন আছো দাদু? আরে আমি কোথায় শুয়ে আছি? থানায়। তোমার খুব শরীর খারাপ হয়েছিল, আমরা চিন্তায় ছিলাম। আমি আমি থানায় শুয়ে আছি? মহাদেব সেন উঠে বসলেন। কাল রাত্রে তো অর্জুন এসেছিল। হ্যাঁ, ওর সঙ্গে বেরিয়ে শেষ পর্যন্ত থানায় এসেছিলাম। মনে পড়ছে সব। তারপর আমার কি হয়েছিল? অর্জুন স্পষ্ট চোখে তাকালেন মহাদেব সেন। অর্জুনের কেমন সন্দেহ হলো। সে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? প্রশ্নটি শোনা মাত্র মহাদেব সেন হতভম্ব হয়ে পড়লেন। দুটো হাত তুলে চোখ রগড়ালেন। তারপর চিৎকার করে উঠলেন, আরে কি হলো? তিস্তা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মুখ ঘুরিয়ে ঘরের সবাইকে দেখলেন মহাদেব সেন। আমি দেখতে পাচ্ছি, তোমাদের সবাইকে স্পষ্ট দেখতে পাচ্ছি। কি করে হলো? আমার যে কোনো সম্ভাবনাই ছিল না দেখার। দিস ইজ এ মিরাকল। নিচে নেমে দাঁড়ালেন তিনি কথাগুলো বলতে বলতে। ডাক্তার দাস তাকে বাধা দিলেন, আপনি এত এক্সাইটেড হবেন না। টেক ইট ইজি, টেক ইট ইজি। আরে আমার মতো প্রায় অন্ধ হঠাৎ দৃষ্টিশক্তি ফিরে পেল, এটা কি রোজকার ঘটনা? মাথা নাড়লেন মহাদেব সেন। তাকে খুব খুশি দেখাচ্ছিল। এই সময় সুব্রত সেন ঘরে ঢুকলেন অবনীবাবুর সঙ্গে। তাদের দেখা মাত্র তিস্তা চিৎকার করে উঠল, দাদু এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমি বাড়িতে যাচ্ছি সবাইকে খবর দিতে। তিস্তা বেরিয়ে গেল। সুব্রতবাবু হকচকিয়ে গেলেন। দেখতে পাচ্ছেন মানে? মহাদেব সেন ছেলের দিকে তাকালেন। হ্যাঁ সুব্রত, আমি দেখতে পাচ্ছি। কি করে সম্ভব? এবার ডাক্তার দাস বললেন, অঘটন ঘটে। আমাদের চিকিৎসা শাস্ত্রে যা অসম্ভব বলা হয়েছে, জীবনে তার উল্টোটা মাঝে মাঝে হতে দেখেছি। আপনি ডাক্তার? মহাদেব সেন বললেন।
অর্জুন বলল, হ্যাঁ, উনি ডাক্তার দাস। গত রাত থেকেই উনি আপনার কাছে আছেন বলা যেতে পারে। গত রাত থেকে? হ্যাঁ, তাই তো। আমি কোথায় শুয়ে আছি? আপনি থানায় রাত্রিবাস করেছেন স্যার। আমি এখানকার ওসি। অবনীবাবু হাসি মুখে এগিয়ে এলেন হাত জোর করে। নমস্কার ফিরিয়ে দিয়ে ছেলের দিকে তাকালেন মহাদেব সেন। আমার কি হয়েছিল বলো তো? সুব্রত সেন বললেন, পরে শুনবেন, এখন বাড়ি চলুন, আপনার বিশ্রামের দরকার। মহাদেব সেন মাথা নাড়লেন। সারা রাত ঘুমিয়ে এখন আবার বিশ্রামের দরকার হবে কেন? ডাক্তার, আপনি বলুন তো আমার কি হয়েছিল? ডাক্তার দাস বললেন, আপনি খুবই এক্সাইটেড ছিলেন। সত্যি কথা বলতে গেলে বলতে হয়, মস্তিষ্ক কাজ করছিল না, খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন। সেই অবস্থা থেকে সরিয়ে আনতে আপনাকে আমি ঘুমের ওষুধ দিই, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই ওষুধ কাজ শুরু করে অনেক পরে, ভোরের একটু আগে। ততক্ষণ আপনার অবস্থা নর্মাল ছিল না। এখন অনুগ্রহ করে একটু শুয়ে পড়ুন, আমি পরীক্ষা করব। মহাদেব সেন বাধ্য ছেলের মতো আদেশ পালন করলেন। তাকে পরীক্ষা করার পর ডাক্তার দাসের মুখে হাসি ফুটল। না, একদম ঠিক আছেন, এবার বাড়ি যেতে পারেন। শুয়ে শুয়ে মহাদেব সেন প্রশ্ন করলেন, কটা বাজে এখন? অবনীবাবু সময়টা বললেন। মহাদেব সেন বিড়বিড় করলেন, এত বেলা পর্যন্ত ঘুমলাম। ডাক্তার দাস বললেন, আপনার ঘুম শুরু হয়েছিল 4:30 থেকে, সময়টা খুব একটা বেশি নয়। মহাদেব সেন সোজা হলেন, আমার একটু টয়লেটে যাওয়া দরকার। সুব্রত সেন বললেন, বাড়িতে চলুন। মহাদেব সেন বললেন, বেশ, তাই চলো, কিন্তু অর্জুন, তুমি আমার সঙ্গে কখন দেখা করছো? আপনি বিশ্রাম নিন, বিকালের দিকে। না না, অত দেরি করা চলবে না, আমি আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে নেব, তুমি চলে এসো। ছেলের সঙ্গে বেরিয়ে গেলেন মহাদেব সেন। তিস্তার সঙ্গে যে মহিলা এসেছিলেন তিনিও ওদের অনুসরণ করলেন। ঘরের জানলা খুলে দিয়ে অবনীবাবু বললেন, ব্যাপারটা কি হলো বলো তো? ডাক্তার দাস বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। গত রাত্রে যখন ওকে প্রথম দেখলাম তখন ওর দৃষ্টিশক্তি নিয়ে ভাবার প্রশ্নই ছিল না। বদ্ধ উন্মাদ মনে হচ্ছিল ওকে, কিন্তু এমন কিছু ঘটে গেছে ওর শরীরে যে কারণে আমার ইঞ্জেকশন কাজ করতে দেরি করেছিল। ব্যাপারটা কলকাতায় জানাতে হবে। অবনীবাবু বললেন, সেটা জানাবার পরে অনেক সময় পাবেন, কিন্তু সত্যি কি উনি চোখে ভালো দেখতে পেতেন না? আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্জুন হতভম্ব হয়ে বসেছিল। বলল, এর মধ্যে মিথ্যে কিছু নেই, উনি প্রায় অন্ধ ছিলেন। ওই যন্ত্রটির কাছে পৌঁছে যাওয়ার পর ওর আচরণে পরিবর্তন এলো। মনে হয় তারই রিয়াকশানে উনি এখন দেখতে পাচ্ছেন। ডাক্তার দাস জিজ্ঞেস করলেন, কি যন্ত্র? অবনীবাবু চট করে ঘুরে দাঁড়ালেন। একদম ভুলে গিয়েছিলাম, চলুন দেখা যাক। ডাক্তার দাস ব্যাপারটা বুঝতে পারছিলেন না। যেতে যেতে ওকে ওয়াকিবহাল করলেন অবনীবাবু। ভদ্রলোককে বলতে শোনা গেল, কি আজগুবি গল্প শোনাচ্ছেন? নিচের ভল্টের সামনে পৌঁছে অবনীবাবু ডাক্তার দাসকে জিজ্ঞেস করলেন, কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন? ভদ্রলোক জবাব দেওয়ার আগেই অর্জুন বলল, দিনের বেলায় ওটা শোনা যায় না, অন্তত রামচন্দ্র রায় তাই বলেছেন। ভদ্রলোক সঠিক কথা নাও বলতে পারেন। অবনীবাবুর ইঙ্গিতে সেপাই তালা খুলল। ডাক্তার দাস বললেন, ধুর মশাই, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। ঘরের যে কোণে সুটকেসটাকে ঢুকিয়ে রেখেছিল অর্জুন, সেখানেই ওটা পড়ে আছে। অবনীবাবু এক টানে সেটাকে র্যাকের আড়াল থেকে বের করতে পারলেন না। অর্জুন সেইভাবেই ঢুকিয়ে রেখেছিল। এখন বলল, তালা লাগানো নেই, সাবধানে। সুটকেস থেকে থার্মোকলের বাক্সগুলো খুলে যন্ত্রটাকে তুলে আনা হলো।
ধাতব বস্তুটি শব্দহীন। অর্জুনের খেয়াল হলো রামচন্দ্র রায়ের বাড়িতে যখন এটাকে সে দেখেছিল তখন এর ভেতর থেকে আলো বের হচ্ছিল, এখন কোনো আলোই নেই। ঘুরিয়ে ফিরিয়ে যন্ত্রটিকে দেখে অবনীবাবু বললেন, জিনিসটা যে কি তাই বোঝা যাচ্ছে না। সিগন্যাল রিসিভিং মেশিন। যখনই এটা সেই সিগন্যাল পায় তখনই এর ভেতর থেকে আলো বের হয় এবং দপদপ করে। অর্জুন গম্ভীর গলায় বলল। অবনীবাবু জিজ্ঞেস করলেন, সিগন্যালটা পাই কার কাছ থেকে? সেটা জানি না। কাল রাত্রে যখন রামচন্দ্রবাবু সিগন্যালের শব্দ পেয়েছিলেন তখন ওটা থেকে আলো বের হতে আমি নিজে দেখেছি। অর্জুন বলল। এতক্ষণ ডাক্তার দাস যন্ত্রটির দিকে তাকিয়েছিলেন। এবার বললেন, একটা কথা খুব বিনীতভাবে জানতে চাইছি। এটা যদি একটা সিগন্যাল রিসিভিং করার মেশিন হয় তাহলে এর কাছাকাছি এলাকায় পৌঁছে মহাদেববাবুর নার্ভ বিকল হয়ে গেল কি করে, আর দৃষ্টিশক্তিই বা ফিরে পেলেন কোন যুক্তিতে? অবনীবাবু বললেন, তাই তো। অর্জুন বলল, এইটা জানতে আরও কিছু সময় লাগবে। আমরা এর মধ্যে জেনেছি যে এই যন্ত্রের কাছাকাছি এলে বেশিরভাগ মানুষেরই কিছুই হয় না। যেমন আমি, শঙ্করবাবু, ল্যাংড়া পাঁচু, থানার সেপাইরা, এমনকি আপনারাও। কারণ আপনারাও কাল রাত্রে কোনো সিগন্যাল শুনতে পাননি। কিন্তু কিছু কিছু মানুষের পরিবর্তন হয়। আজ সকালে রামচন্দ্র রায় এসেছিলেন, কারণ এই যন্ত্রটির সঙ্গে রাত কাটানো তার কাছে নেশার মতো হয়ে গেছে। ওর শরীরে যে বাতের ব্যথা ছিল তা উধাও হয়ে গিয়েছিল যন্ত্রটির সঙ্গে রাত কাটিয়ে, কিন্তু নির্যন্ত্র থাকার ফলে আবারও সেটা ফিরে এসেছে। শব্দটা কি বললেন ভাই? নির্যন্ত্র? ডাক্তার দাস জিজ্ঞেস করলেন। হ্যাঁ, যদি নির্জন নির্বান্ধব হতে পারে তখন নির্যন্ত্র হবে না কেন? অর্জুন হাসল, তারপর ঘড়ি দেখল। অবনীবাবু হঠাৎ পুলিশি গাম্ভীর্য নিয়ে বললেন, কারভালার পেট থেকে খবর বের করতে হবে যে কোথায় সেই যন্ত্রটা পেয়েছে। সে যদি আর না ফেরে? এত দামি একটা জিনিস ফেলে রেখে বাইরে কতদিন থাকবে? ভদ্রলোক কিন্তু 1 মাস ধরে উধাও। ওই লোকটারও কোনো রিয়াকশন হয়নি, তাই তো? হ্যাঁ, কারভালাও আমাদের দলে। এইটাই অদ্ভুত। হ্যাঁ মশাই, এটার সঙ্গে অ্যাটমিক ব্যাপারের কোনো সংযোগ নেই তো? এই যে আমি ধরলাম। অবনীবাবুকে এবার নার্ভাস দেখালো। সেটাও জানা দরকার। অর্জুন গম্ভীরভাবে বলল, আমি এখন মহাদেববাবুর বাড়িতে যাব। যাওয়ার সময় এটাকে নিয়ে যাব। এটাকে সঙ্গে নিয়ে বাইরে যাবেন? কেন, দিনের বেলায় তো কোনো অসুবিধা নেই। আরে মশাই, এত মূল্যবান জিনিস ওর কাছে যাওয়ার দরকারটা কি? এই শহরে একমাত্র উনি এ বিষয়ে কিছু বলার ক্ষমতা রাখেন। ভদ্রলোক চিরকাল বিজ্ঞান চর্চা করে এসেছেন। অবনীবাবু ইতস্তত করছিলেন। এরকম জিনিস যে কোনো মানুষের পক্ষে বিপজ্জনক হতে পারে। তাছাড়া পথে যদি কিছু হয় তাহলে, বরং উনি তো এখন ভালো আছেন, এখানেই এসে দেখতে বলুন না। অনেক তর্কের পর অবনীবাবু রাজি হলেন, কিন্তু পুলিশের জিপে অর্জুন যন্ত্রটিকে নিয়ে যাবে এবং সঙ্গে সেপাই থাকবে। অবনীবাবু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই অদ্ভুত যন্ত্র পাওয়ার খবর পাঠাতে দেরি করলেন না। এটা নাকি তাঁর কর্তব্যের মধ্যে পড়ে। অর্জুন যন্ত্রটি নিয়ে জিপের মধ্যে উঠে বসল। এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা অর্জুন সিরিজের গল্প কারভালোর বাক্স। গল্পটির পরবর্তী অংশ আগামী সপ্তাহে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।